পৃথিবীর অন্যান্য দেশে করোনা যদি একটি ভয়াবহ আকার ধারণ হয়, তার চেয়ে অনেক বেশি হওয়ার কথা আমাদের দেশে। আজকের যদি পর্যন্ত বলা হয়, তাহলে গত বছরের যে অবস্থাটা ছিল, রমজানও ছিল, মানুষের মধ্যে হাহাকার ছিল, খাদ্যেরও একটা সমস্যা ছিল। আমাদের শহর ভিত্তিক বাসমান লোক বসবাস করে বেশি, যারা প্রতিদিন কাজ করে, প্রতিদিন খাদ্যের জন্য আসে, সে ধরনের লোক আমাদের এই শহরে অন্যান্য তুলনায় অনেক বেশি। সেজন্য আমি মনে করি আমাদের এখানে প্রতিদিন এই ভাসমান মানুষের যে শহর ভিত্তিক মানুষের কর্মটা থাকে, এটা যেমন একটি ভয়াবহ আকার ধারণ করার মতন কথা অবস্থান ছিল, আল্লাহর অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারেরও কিছু কিছু কৌশলের কারণে আমরা অনেকটুকু এটা ছাড় পেয়েছি। খাদ্যর দিক দিয়ে আমাদেরকে সরকার অনেকটুকুই সহযোগিতা করেছে। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের যে ইয়াংরা বা তরুণরা বা বাচ্চাদেরকে যদি আমরা ব্যাখ্যা করি, তাদের 1 বছর ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রযুক্তি আছে বলেই আমরা আপনার একটা মত প্রকাশ করতে পারছি, এবং আমাদের সন্তানরাও কোনো না কোনো ভাবে অনলাইনে তার লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে, যদিও যতটুকু সম্ভব সেটুকু তারা পারছে না। কারণ একটা বাচ্চার তার মাঠ লাগে, তার চলাফেরার মনে স্বাধীনতা লাগে, তার স্কুলের বন্ধু বান্ধব শিক্ষকদের সাথে বন্ধুত্ব, গার্জিয়ানশিপের শিক্ষাটা থাকে। সেই জিনিসটা যদি গ্যাপ পড়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ যারা প্রতিদিন যারা মুখস্থ করে, প্রতিদিন যারা জ্ঞান আহরণ করে, যে বাচ্চাটার বয়স 5 বছর, সে কিন্তু প্রতিদিন যা দেখে সেটা শিখে। যদি সে ঘরে বসে থাকে 2 বছর, তাহলে 2 বছর যে গ্যাপটা হবে তার শিক্ষার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি মনে করি আজকে যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আজকে আমরা অনেকটুকু জানার সুযোগ হয়েছে, বলার সুযোগ হয়েছে, এবং করণীয় কিছু দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় আমাদের যে প্রযুক্তিবিদ্যা এবং ডিজিটাল বাংলাদেশ করার জন্য যে কাজটি হাতে নিয়েছে, এবং সেটা চলমান হিসেবে আমরাই মনে হয় বাংলাদেশে 16-17 কোটি মানুষ সেটা সুফল পাওয়া শুরু করেছি। অনেক সময় হয়তো বা দেখেছেন আপনারা, এটা নিয়ে সমালোচনা করেছে, ইলেকট্রিসিটি এবং প্রযুক্তি ডিজিটাল নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে। কিন্তু আজকে যারা সমালোচনা করেছিলেন তারা হয়তো বা এটা উত্তর দিবেন না, কিন্তু আজকে এই বিপদের সময় সারা দুনিয়ার সাথে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যেত যদি আমাদের কাছে প্রযুক্তি না থাকতো। এই প্রযুক্তির কারণে আমরা কর্মটা চালিয়ে যাচ্ছি, এবং বিশেষ করে তরুণরা তাদের যে লেখাপড়াটা তারা যে চালিয়ে নিচ্ছে, কোনো না কোনো ভাবে এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা জ্ঞানটা ধরে রেখেছে। এই প্রযুক্তি যদি নির্ভর না হতো, তাহলে জ্ঞান তার বই পুস্তকের পড়া হয়তো অনেকে ভুলে যেত। কারণ বাচ্চারা যেটা চর্চা করে সেটা মনে রাখতে পারে, যদি চর্চা না করে তাহলে ভুলে যায়। একজন বাচ্চা যখন একটা লেখাপড়ায় 1 থেকে 5 বার বা 10 বার উচ্চারণ করে, তখন কিন্তু সে শিখে। এটা কিন্তু শিক্ষক বা গার্জিয়ানরা কিন্তু শিখিয়ে দেয়। কিন্তু আজকে যে অবস্থা হয়ে গেছিল, যদি প্রযুক্তি না থাকতো তাহলে কিন্তু তার শিক্ষার কোনো পথই থাকতো না। আমরা এই আমাদের পার্শ্ববর্তীদের যে মায়ানমার, যেখানে রোহিঙ্গারা ছিল, তারা কিন্তু সে শিক্ষা লাভ করতে পারে না। সেই হিসেবে তারা আজকে জাতিগতভাবে মানুষ হিসেবে পৃথিবীর সবচেয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে তাদের জীবনযাপন হচ্ছে, শুধুমাত্র তাদের এই প্রযুক্তিগত কারণে এবং বিদ্যা না থাকার জন্য। আমি মনে করি আমাদের এই শহরে প্রায় 40 লক্ষ লোক বসবাস করে, গাজীপুর সিটি কর্পোরেশনে, যে সময় একসময় 70 বা 80 পর্যন্ত মানুষ কিন্তু 5 লক্ষ লোক বসবাস করতো। সেই জায়গায় 40 লক্ষ লোক শহরে, জেলায় আরো 30 লক্ষ, এই 70 লক্ষ লোক এখানে বসবাস করে। প্রযুক্তি নির্ভর এবং কর্ম নির্ভরিত মানুষ চলছে। সেজন্য আমি আজকের আলোচনা থেকে একটা পয়েন্ট রাখতে চাই, আমাদের যারা ইন্টারনেটের যারা ব্যবসাটা করে তারা একটু মানবিক হলে, কারণ আমাদের সন্তান যারা, আমরা অনেক সময় 20 টাকা বা 50 টাকা বেতন দিয়ে 1 মাসে লেখাপড়া করতাম। আমাদের দরিদ্র কৃষকের একজন সন্তান তার ইন্টারনেটে 1000 টাকা বিল দেওয়ার মতন কিন্তু তাদের সামর্থ্য নাই, কিন্তু হয়তোবা দাঁড় কর্য করে কিন্তু সে ছেলে মেয়েটা লেখাপড়া করছে। কিন্তু এই সময় এই কথাটা বলাটা কঠিন, কিন্তু না বলেও পারছি না। আমাদের যারা এইসব ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত, সফটওয়্যারের ব্যবসার সাথে যারা জড়িত, তারা যদি একটু মানবিক হয়, আমাদের ছাত্রদেরকে যদি একটু সাবসিডি দেওয়া যায়, তারা যেন ইন্টারনেটের মাধ্যমে লেখাপড়াটা যেন করতে পারে, সেটা 1000 টাকা না হলে 200 টাকা 300 টাকা যদি হতো, অথবা 50% যদি কমিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু তারা প্রতিদিন কোনো না কোনো কিছু এই প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্যে তাদের একটা সফলতা ছিল। সেই কাজটা আমাদের কোনো প্যাকেজ বা মোবাইল কোম্পানিরা কিন্তু এখনো দেয়নি। অনেক সময় দেখেছি রাত্রে কথা বলার জন্য তারা প্যাকেজ ছেড়ে দিয়েছে, এত টাকা এত টাকা এত টাকা, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের ইয়াংরা লেখাপড়া করার জন্য, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য সেই প্যাকেজটা কিন্তু এই 1 বছর বা 6 মাসের মধ্যে কোনো মোবাইল কোম্পানি সেটা করে নাই। আমি আজকের আলোচনা থেকে এটা একটু পয়েন্ট রাখতে চাই, আমাদের যারা শিক্ষকরা আছেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তিরা আছেন, তারা হয়তো বুঝেন, সরকারের বা যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের যদি একটু মানবিক হয়,
তাহলে আমাদের দরিদ্র কৃষকের সন্তানরা তারা এই প্রযুক্তি বিদ্যাটা গ্রহণ করতে পারবে এবং তাদের জন্য একটি সফল হবে। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে আধা ঘন্টা যখন তার ইন্টারনেট চালিয়ে রাখে তখন তার টাকাটা জিরো হয়ে যায়, তখন এটা অটো বন্ধ হয়ে যায়, সে তখন মাঝপথে থেকে তার জ্ঞান অর্জনটা দেখা খেয়ে যায়। দেশের সরকারি ভাবে হোক এবং কোম্পানি ভাবে হোক, সেটা যদি দেখা হয় তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে, তরুণরা তারা আরো শিখবে এবং তাদের মেধাভিত্তিক যেসব সফটওয়্যার গুলো আছে সেগুলো যদি ওপেন করে দেওয়া হয় তাহলে তারা দেখতে পারবে। কিন্তু এখন হচ্ছে আমাদের দেশে অনেকে ফেসবুক চালায়, ফেসবুকে ছেলে মেয়েদের কি নাচ গান আছে বা অন্য কিছু আছে সেগুলো দেখে অনেক সময় নষ্ট করে দেয়। এগুলো যেন জ্ঞান ভিত্তিক হয় তাহলে অনেকে শিখতে পারবে এবং জানতে পারবে, তার যে শিক্ষার মানটা মানবিকের জন্য মানুষের জন্য কল্যাণ সেই কাজটা সে শিখবে। এটা যে কোনো একরকম আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজকে অফিস আদালত গুলো সব অনলাইন ভিত্তিক চলছে, সেইগুলো যে প্রযুক্তি বান্ধব যেন হয়, জ্ঞান ভিত্তিক যেন হয়, সেটা যদি হয় তাহলে মানুষের অনেক সময় উপকার আসে। এবং এই জ্ঞান যদি আপনি যদি সফটওয়্যার জগতে যদি আপনি অপব্যাখ্যার মধ্যে যান, সেই অন্যায় কাজটাও কিন্তু করতে পারে। এই অন্যায় কাজটা যেন না করতে পারে সেই হিসাবে যে আমাদের শিক্ষক সমাজ আছে, মানবিক দিক আছে, শিক্ষকরা আমাদের গার্জিয়ান, জ্ঞানের ভান্ডার, তাদের যদি পরামর্শটা এইসব সফটওয়্যার জগতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে সত্যটা শিখবে, আলোর মুখ দেখবে, সত্য প্রতিষ্ঠিত করার জন্য মানবিক কাজটা করবে। মানবিক হচ্ছে আজকে আপনি দেখেন করোনা একটা রোগী হচ্ছে, একজন রোগ মারা যাচ্ছে, একজন আহত হচ্ছে, একসময় আমরা দেখেছি গ্রামের মানুষরা তারা চাউল বা তাদের পুরান জামা কাপড় দিয়ে সহযোগিতা করেছে, কেউ কোনোভাবেই গরিব মানুষ কিছুটা সহযোগিতা পাক। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সহিত বলছি, অনেক ধনী লোকের আছেন, বিত্তশালীরা, তারা মানবিক না হয়ে তাদের কোনো ধরনের ছবি উঠানোর বা প্রদর্শনী করার জন্য কাজটার সাথে তারা লিপ্ত থাকে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বন্ধুত্বের জন্য খুব ক্ষতিদায়ক হয়ে যাবে। একসাথে সংঘবদ্ধ যদি কাজটা করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্মরা সে শিখবে। আমার পিতা মাতা এবং চাচা যেটা যদি একটা ভালো কাজ করে তাহলে আমি কিন্তু সন্তান হিসেবে সে শিখতে চাই। ঠিক আমাদের মুরব্বীদের যে কালচার আছে, কালচার থেকে এবং মুরব্বী মানা থেকে আমরা অনেকটুকু দূরে সরে যাচ্ছি। এই হিসাবে তরুণদেরকে সেই শিক্ষাটা নেওয়া উচিত, তরুণরা বোঝা উচিত আমার গার্জিয়ান আছে বলে আমি ভালো আছি। ঠিক আমার গার্জিয়ান আছে বলে আজকে আমি কিন্তু প্রযুক্তিগত শিক্ষা লাভ করতে পারছি, আমার গার্জিয়ান আছে বলে কিন্তু আজকে আমি সারা পৃথিবীর সাথে করোনা মোকাবেলা করে আমরা টিকে আছি। না হলে আমাদের অর্থনীতি অনেক পঙ্গু হয়ে যেত। আপনারা জানেন আমি গাজীপুরে প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট চলমান রেখেছি। এটা দুনিয়ার যে কোনো দেশে হইলে, আমি এর মধ্যে কয়েকটি 7-8টি দেশে এই করোনার মধ্যে গিয়েছি, পৃথিবীর সব দেশে উন্নয়নমূলক কাজগুলো তারা স্থগিত রেখেছে, তো আমাদের দেশে চলছে। সেজন্য আমি মনে করি আমাদের শিক্ষক সমাজ, বিশ্ববিদ্যালয়, কলেজ লেভেলের যারা আমাদের নীতি নির্ধারক আছেন, তারা যদি একটি সুপরামর্শ দেন এবং তরুণদেরকে এই দুঃসময়ে যদি তারা কাজও করবে, তাদের শরীরের সিকিউরিটি রাখবে, তার মাধ্যমে তার পিতামাতার সিকিউরিটি থাকবে, কোনোভাবে যেন এই ভাইরাস তাদের মাধ্যমে তাদের পিতামাতার গায়ে না যেতে পারে। অনেক সময় একজন তরুণ মনে করে আমি ইয়াং, আমার দ্বারাই তো আমাকে তো করোনা অ্যাটাক করবে না, কিন্তু আমি ইয়াং আছি কিন্তু আমার পিতামাতা তো ইয়াং না, আমার দাদা দাদি বা নানা নানি তো ইয়াং না, আমার মাধ্যমে তাদের কাছে জীবাণুটা যাবে। সেই হিসাবে যেটা বিশ্ব স্বাস্থ্য নীতি বলা হয়েছে, নাক মুখ চোখ কান এগুলো সাবধানে রাখতে হবে, হাত পাও সাবধানে রাখতে হবে, কোনোভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে যাওয়া যাবে না। সেই জিনিসগুলো যদি তরুণরা রাখে তাহলে তার পিতা মাতা সেফ থাকবে। পরবর্তী জেনারেশন যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু শিখবে। এই শিক্ষণীয় একটা জিনিসটা হচ্ছে যে আমাদের শিক্ষণীয়, আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলগুলো আছে, যারা টিচাররা আছেন ওনারা যদি একটি গাইডলাইন দেন, এটা যদি বাচ্চারা শুনবে শিখবে, তখন কিন্তু একটি মানবিক মানুষের কল্যাণের জন্য সবাই কিন্তু অর্থনৈতিকটা চাঙ্গা রাখবে, এটি আমি মনে করি। ধন্যবাদ মাননীয় মেয়র। আপনার কাছে আবার আমরা আসবো প্রশ্ন নিয়ে, আপনার ছাত্রছাত্রীরা তাদের প্রশ্ন আছে। আমরা এখন যাচ্ছি কামরুল হাসান স্যারের সাথে, CEO.Zindabad.com। কামরুল হাসান, দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন বেসরকারি পর্যায়ে, যে বর্তমান অবস্থান সেই অবস্থান দীর্ঘদিনের পরিশ্রমেরই ফল। এই ধরনের পরিস্থিতি, এই COVID-19 এর মতো পরিস্থিতি গত 1 বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে এক্সপেরিয়েন্স তারা নিচ্ছে, তো টোটাল অবস্থা অর্থাৎ গত 1 বছর ধরে আপনার মতো প্রতিষ্ঠানের উন্নতি অবনতি অথবা কিভাবে এটাকে মূল্যায়ন করছেন সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। কামরুল হাসান। ধন্যবাদ স্যার। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। এবং এখানে অত্যন্ত গণ্যমান্য লোকজন সবাই আছেন, সেখানে আমি জানি না আমি কিভাবে ভ্যালুয়েট করবো, বাট ইভেনচুয়ালি ইটস এ নাইস ডিসকাশন। আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। যে আমরা যখন কোভিড সিচুয়েশনে পড়লাম, মানে লাস্ট ইয়ারের যখন মার্চে যখন এই সিচুয়েশনটা দাঁড়ালো,
বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। তখন থেকেই প্রতিটা সেক্টরই, সেটা সরকারি বলেন প্রাইভেট সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি আমরা স্ট্রাগল করেছি। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই বাস্তবতার ভিতরে আমি যদি প্রথম পর্যায়ে যদি একেবারেই ধন্যবাদ পাওয়ার মতো যোগ্যতা রাখি, সেটা হচ্ছে মাননীয় প্রধান। বিকজ ওনার অত্যন্ত ট্যাকটিক্যালি শি হ্যাজ ডান সো মেনি গুড থিংস টুগেদার, এবং অনেক কয়টা ইন্টারেস্টিং এবং খুব রাইট স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু বাংলাদেশের অগ্রগতির জন্য উনি নিয়েছেন। এটা যে দেশের একজন রাষ্ট্রনায়কের যে কতটুকু দূরদর্শিতা, সেই জন্য কিন্তু বাংলাদেশ আজকে জিডিপির যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি কিন্তু আমরা একটা রিমার্কেবল লেভেলে রেখেছি কম্পেয়ার টু নিয়ার বাই কান্ট্রি, কম্পেয়ার ইভেন ইন্ডিয়া। উই আর মুভিং ফার বেটার। এটা হচ্ছে বড় বাস্তবতা যে করোনার সময়ও কত স্মার্টলি একটা দেশকে হ্যান্ডেল করতে হয়, সেটা কিন্তু উনি হচ্ছে বাংলাদেশের চরম দৃষ্টান্ত বা উদাহরণ বা উজ্জ্বল উদাহরণের কথা বলা যেতেই পারে। এখন যদি প্রাইভেট সেক্টরের কথা যদি আসেন, ধরেন আমি কাজ করছি প্রায় 25 ইয়ার্স প্লাস, 26 বছর ধরে কাজ করছি। আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি। আই ওয়ার্ক দ্য বিগেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানি, আই ওয়ার্ক দ্য ন্যাশনাল কোম্পানি, এখন আমি ই কমার্স কোম্পানিতে কাজ করছি। অ্যাজ এ হোল যে অর্থনীতির যে একটা বিরূপ প্রভাব আছে, কোনো অস্বীকার করার কোনো কারণ নাই। এবং বর্তমানে আমরা লকডাউন সিচুয়েশনের ভিতরে আছি, এবং এই লকডাউন সিচুয়েশন মানে হচ্ছে যে পিপল ক্যানট মুভ। যখন মানুষ মুভ করতে পারে না, তখন মানি মুভমেন্ট হয় না। যখন মানি মুভমেন্ট হয় না, অ্যাজ এ হোল ইকোনমি, মাইক্রো বোথ ইকোনমি স্ট্রাগলস। এটা হচ্ছে বড় বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। বাট আমি তরুণদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, দেখেন আমরা তো আসলে করোনার যে এক্সপায়ার কোনো ডেট নাই, আমরা আসলে জানি না যে এটা আসলে গ্রীষ্মের পরে বর্ষা, অথবা এটা আমরা জানি না যে আজকে ঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, অথবা আগামী এক সপ্তাহ সত্য প্রবাহ থাকবে, তারপর থেকে আবার চকচকে রৌদ্রের একটা উদয় হবে। ব্যাপারটা ওরকম না। এখন ব্যাপারটা দ্বারা হচ্ছে যে এটা আসলে আনসার্টিনটি। এই আনসার্টিনটিটাকে মোকাবেলা করেই কিন্তু আমাদের সামনে যেতে হবে। যাতে WHO বলছে যে আগামী কতদিনের ভিতরে এই পৃথিবী থেকে করোনার বিদায় হবে, বাট COVID-19 বিদায় হবে, এটা বলা খুবই দুষ্কর, এটা বলা খুবই ডিফিকাল্ট। বাট কিপিং দিস থিং, এই জিনিসটার পরিপ্রেক্ষিতে যে জিনিসটা হচ্ছে যে ফিউচার ইজ গোয়িং টু বি মোর এন্ড মোর কম্পিটিটিভ ইন এ সেন্স, যে সমস্ত অর্গানাইজেশন গুলি রিক্রুটমেন্টের চিন্তা ভাবনা করেছে বিভিন্ন সময়, তারা হয়তোবা মোর অর লেস কেয়ারফুল অ্যাজ ফার এজ রিক্রুটমেন্ট ইজ কনসার্ন, যে ইকোনমি কোন দিকে যাবে, বিজনেস কোন দিকে যাবে, মানুষের কতটুকু অ্যাজ এ হোল কতটুকু যে আরো বিস্তার হবে, কতটুকু বিজনেসের বিভিন্ন ইনভেস্টমেন্ট বাড়বে, এটা কিন্তু কেউই এই মুহূর্তে বলতে পারে, বিকজ আনলেস দ্য সিচুয়েশন ইজ বিং স্টেবল। এখানে গাজীপুরের মেয়র মহোদয় সাহেব চমৎকার করে বলেছেন যে উনি ওনার প্রজেক্টগুলি চালু রেখেছেন। উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। বাট এটাও আর একটা বাস্তবতা, বাংলাদেশের বহুত প্রাইভেট সেক্টর স্ট্রাগলিং এ লট। এবং এটা হচ্ছে আর একটা জায়গা যেখানে এখন অনেক জায়গায় অনেক কর্মক্ষেত্রে, যেখানে আমরাও বিভিন্ন উদ্যোক্তা আছি, যারা এন্টারপ্রেনার আছি, যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তারাও কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক সময় দেখা যাচ্ছে সামনে ঈদ আসছে, বেতন দিবে না, যারা সামনে আসছে বোনাস দিবে না, বাট এই যে 1 মাসের বা 7 দিনের লকডাউনের জন্য দেখবেন অনেককে ডিপ্রাইভ। এটা হলো বড় একটা জায়গা, যে সুযোগের সন্ধানে আমরা অনেক সময় থাকি। বাট আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভবিষ্যৎ ইজ গোয়িং টু বি মোর এন্ড মোর চ্যালেঞ্জিং এই সেন্সে, যে আমি যদি দু একটা ডেটা দিয়ে শেয়ার করি তাহলে ভালো হয়। যে আমাদের দেশের তরুণরা অত্যন্ত মেধাবী, আমাদের দেশের তরুণরা অত্যন্ত ব্রিলিয়ান্ট, এবং তাদের কিন্তু নো হাউ এবং তাদের যদি ওভারঅল যোগ্যতা কম্পেয়ার টু দ্য নিয়ার বাই কান্ট্রি কোথাও কম নাই। আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক লাগে। বাট আমাদের একটা বড় পেট্রিয়টিকের জায়গার একটা অভাব আছে এখন আমি মনে করি। বাংলাদেশ থেকে $1 বিলিয়ন বছরে চলে যায় নিয়ার বাই কান্ট্রিতে অ্যাজ ফার এজ কর্পোরেট জব ইজ কনসার্ন। আপনি শুনলে আশ্চর্য হবেন যে এখনো পর্যন্ত মিড লেভেল, টপ লেভেল ম্যানেজমেন্টে দি পিপল আর কামিং ফ্রম শ্রীলঙ্কা, দি পিপল আর কামিং ফ্রম ইন্ডিয়া। বাট আমাদের এই ক্যাপাবিলিটির জায়গাটা কিন্তু আছে। আমাদের কিন্তু ছেলেমেয়েরা অত্যন্ত চ্যালেঞ্জ নেওয়ার মতো যোগ্যতা রাখে। বাট আনফর্চুনেটলি দ্য এন্টারপ্রেনার্স, যারা বিগ বিজনেসম্যান, তারা কিন্তু আমাদের ছেলেমেয়েদের যোগ্যতাকে এখন ওইরকম ভাবে স্বীকৃতি দিতে চায় না। আই মিন স্ট্র্যাটেজি প্ল্যানার বিভিন্ন ধরনের আছেন, আমাদের ভিসি স্যার আছেন, মোদাস্সের স্যার আছেন, এবং মাননীয় মেয়র মহোদয় আছেন, এছাড়া অন্যরা যারা আছেন, যে আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদেরকেই প্রোটেকশন দিতে হবে। যে এই ছেলে মেয়েদেরকে পুরোপুরি তৈরি করে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গায় তাদেরকে পুরোপুরি ডেভেলপ করতে হবে, তাদেরকে পুরোপুরি ডিপ্লয় করতে হবে। আদারওয়াইজ এই যে কাজের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু can you imagine $1 billion in a year? If this money
is being rotating. বাংলাদেশে যদি এই টাকাটা রোটেট হইতো, how many people could be involved, how many family could be involved, এই জায়গাটা কিন্তু ভাবার এখন আমাদের সময় আসছে। আমি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আই এম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কর্পোরেট ফোরাম। আমি দেখি অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে, প্রতিদিন আমাকে নক করে যে স্যার একটা চাকরি লাগবে, স্যার আমার একটা কিছু একটা ব্যবস্থা করে দেন, বাট সব সময় পারি না। বাট এই জায়গায় যদি প্রত্যেকটা অর্গানাইজেশন আমার ট্যালেন্টদেরকে যদি একটু প্রিজার্ভ করে, যদি তাদেরকে পুরোপুরি সেভ করে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড থিং উই শুড ডু। এটা হলো একটা এন্টারপ্রেনার্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি। আর ভবিষ্যতের কর্মদক্ষতার কথা যদি বলি, যে আমরা এই যে একটা বছর পার করলাম, আমি বিভিন্ন সময় সেশন করে থাকি, আমি বলে থাকি যে ইউর স্কিল ইজ ইউর ফিউচার। আমার স্কিলই হচ্ছে আমার ফিউচার। আমি কি আমার স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করেছি কিনা? এই যে একটু আগে ডেটার কথা বললেন জাহাঙ্গীর আলম ভাইয়া, গাজীপুরের মেয়র মহোদয়, যে আমি ডেটা রাতের বেলায় পাচ্ছি। আমি ডেটা কি খালি ফেসবুক সেন্ট্রিক কাজ করছি, আমি কি ইউটিউবে সিনেমা দেখছি, নাকি আমি গুগল গ্যারেজে গিয়েছি, আমি দু একটা কোর্স শেখার চেষ্টা করেছি, আমার নিজকে ডেভেলপ করার চেষ্টা করেছি। দ্যাট ইজ সামথিং ওয়ান্ডারফুল টাইম উই হ্যাভ গট, যে আমার নিজকে ইভলভ করার চেষ্টা করলাম কিনা, আমি নিজকে পুরোপুরি একটা অ্যাসেটে কনভার্ট করলাম কিনা, or I am trying to convert myself as a liability. এবং বাস্তবতা তরুণদেরকে বুঝতে হবে, no one will protect the liability, everybody wants to protect the asset. যদি আমি কনভার্ট করতে না পারি, সেই অ্যাসেট কনভার্সনের ওয়েটা কি? মোদাসসির স্যার চমৎকার করে বলেছেন, দুইটা শিক্ষা, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। এই যে ফর্মাল শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষার পাশাপাশি আমি নিজকে যুগ উপযোগী শিক্ষিত করতে পারলাম কিনা, আমি কি একটু হার্ডওয়ার্কিং এবিলিটি আমার আছে কিনা, আমি কি আমার নিজকে পুরোপুরি তৈরি করছি কিনা, আমি যখন আরেক জায়গায় যাচ্ছি তখন আমার নিজকে প্রেজেন্ট করার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা, আমার কি কমিউনিকেশন পাওয়ার তৈরি করেছি কিনা, আমি কি পুরোপুরি সফটওয়্যারটা পুরোপুরি বুঝি কিনা, আমি কি পুরোপুরি যে আমি এক্সেল ভালো পারি কিনা, আমি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পারি কিনা, আমি কি ডেটা অ্যানালাইসিস পারি কিনা। এই যে কতগুলি জায়গা, এই সময়টাকে আমি পুরোপুরি নষ্ট করতেছি, নাকি আমি প্রতিদিন 2 ঘন্টা ব্যয় করছি নিজকে তৈরি করার জন্য। একটা ছোট্ট গল্প বলতে চাই। দেখবেন যে গ্রাম দেশে সবাই কম বেশি মুরগি পালে। আমি এই গল্পটা আরো কয়েক জায়গায় খেয়াল করতেছি। গৃহিণীরা মুরগি পালে, যখন মুরগির ডিম দেওয়া শেষ হয় তখন আত্মীয় স্বজন যখন বেড়াইতে আসে সেই মুরগিটাকে জবাই করে খায়া ফেলে। রিজনটা হচ্ছে দিস পার্টিকুলার চিকেন ইজ নট গিভিং ফার্দার এগস। যখন মুরগি ডিম দেয় না তখন কিন্তু ইট ইজ নট মোর অ্যান অ্যাসেট, ইট বিকামস এ লায়াবিলিটি। তো আমি কি পুরোপুরি প্রোডাক্টিভ পার্সন হতে পারছি কিনা, এই সময়টা কিন্তু তরুণদের উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, প্লিজ ট্রাই টু লার্ন, প্লিজ ট্রাই টু কনভার্ট ইউরসেলফ অ্যাজ অ্যান অ্যাসেট। এবং যদি নিজেকে তৈরি করা যায়, আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ফাইট এনি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এগেইনস্ট এনি ট্যালেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার ছেলেমেয়েরা, আমি বিনয়ের সাথে বলছি, আই ওয়ার্ক ইন ইন্ডিয়া, আই ওয়ার্ক ইন শ্রীলঙ্কা, আমি দেখেছি তারা আমাদের দেশের ছেলে মেয়েদের চাইতে বেশি জানে না। আই রিপিট মাই ওয়ার্ড, আমার দেশের ছেলে মেয়েদের চাইতে তাদের জ্ঞান বেশি না, but they have one of the biggest thing, they have the communication power, they can speak well, they can present fantastically. আমি নিজকে তৈরি করছি কিনা, this is such an important thing. এখন অনেকেই বলে যে আমি কমিউনিকেশন পাওয়ার কিভাবে তৈরি করবো। ইউ সি, ওয়ান্স ইউ আর ডুইং এ টিউশনি মানে হচ্ছে যে তুমি 2টা মানুষকে পড়াচ্ছ, তার মানে ইউ আর সেলিং দ্য নলেজ। যখন তুমি নলেজ বিক্রি করতেছো, দ্যাট ইজ এ সেলিং স্কিল। তার মানে কি তুমি কাউকে কনভিন্স করতেছো, তার মানে ইউ হ্যাভ দ্য কনভিন্সিং স্কিল। তুমি কোথাও যাচ্ছ, তার মানে ইউ হ্যাভ দ্য হার্ড ওয়ার্কিং স্কিল। একটা ছোট্ট টিউশনি দিয়েও কিন্তু একটা মানুষকে তৈরি করতে পারে। তো এই যে আমার নিজকে যদি আমি পুরোপুরি এক্সট্রাপোলেট করতে না পারি, আমার নিজকে যদি পুরোপুরি তৈরি করতে না পারি, দি ফিউচার ইজ গোয়িং টু বি কম্পিটিটিভ। এবং এটা বলছি যে ফিউচার যেহেতু কম্পিটিটিভ হচ্ছে, যদি পুরোপুরি নিজকে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফিউচারে কিন্তু আমাকে কেউ ডাকবে না। ফাইম মাস্টার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দীর্ঘদিন ধরে আপনার জনপ্রিয় যে জব ওয়েবসাইট অর্থাৎ bdjobs.com এটি পরিচালনা করে আসছেন প্রায় দীর্ঘদিন ধরে। তো আপনি বাজারের জব মার্কেটের নেচার, এক্সটেন্ট এবং বাজারের ডিমান্ড সাপ্লাই, এই জিনিসগুলো অবশ্যই আপনার নখদর্পণে। এই কোভিড-19 গত 1 বছর ধরে আমরা এডিপির একটা সমীক্ষায় দেখেছি প্রায় 13% জব হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আর যে কোনো পর্যায়ে হোক। এখন বর্তমানে অবস্থাটা কি, কোন দিকে যাচ্ছে চাকরি বাজার? ধন্যবাদ তানভীর ভাই। আসলে যেহেতু সময় স্বল্প, আমি কিছু হাইলাইট পয়েন্ট তো আনতে চাই অল্প সময়ের মধ্যেই। দেখেন, পার্টিকুলারলি আমি যদি বলি ইয়াং জেনারেশনের যে চাকরির সমস্যাটা,
এবং ইয়াংদের মধ্যে আমি আসলে দুটাকে ভাগ করি। একটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট যারা আছেন, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা করবেন খুব বা এই প্রসেসের মধ্যে দিয়ে আছেন তাদের ব্যাপারটা, আরেকটা হচ্ছে যে নন গ্র্যাজুয়েট, যেটাকে আমরা একটু বলি স্বল্প শিক্ষিত, কেউ হয়তো ম্যাট্রিক পাস অনলি বা তারও কম পড়াশোনা। ইন্টারেস্টিংলি আমরা দেখেছি যে গত, এবং এটা কোভিড এর আগেই আসলে গত 5-10 বছরে বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার নন গ্র্যাজুয়েটদের থেকে অনেক বেশি। মানে ব্যাপারটা এরকম যে যত বেশি শিক্ষিত তার বেশি বেকার থাকার সম্ভাবনা বেশি। তো এটা একটা আসলে খুব মানে আনইউজুয়াল একটা সিচুয়েশন, এবং এটা আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলে যে বাংলাদেশে বেকারত্বের হার উচ্চ শিক্ষিতর মধ্যে বা গ্র্যাজুয়েটদের মধ্যে ওভার 50%। এটা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএলওর বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি। এবং যারা গ্র্যাজুয়েট না তারা আসলে অনেক ক্ষেত্রে বেকারত্বের হার 10%-এরও কম। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে লোক হয়তো গ্র্যাজুয়েট হয়নি, সে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারে, বিভিন্ন একটা সে ফ্যাক্টরিতে ঢুকে গেল বা একটা দোকানে হয়তো ঢুকে গেল বা নর্মাল কায়িক পরিশ্রম সে করছে। কিন্তু যখনই একজন লোক গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে তখন কিন্তু সে একটা মাইন্ডসেটে লকড হয়ে যাচ্ছে। সে কিছু সংখ্যক চাকরি সে হয়তো আইদার সে সরকারি চাকরি চাচ্ছে, অথবা সে একটা ব্যাংকে চাকরি চাচ্ছে, বা সে একটা অফিস জব চাচ্ছে। এই জিনিসটা হওয়ার ফলে কিন্তু আসলে তাদের অপরচুনিটি অনেক কমে যাচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আসলে গত বলবো আমি 10-15 বছর ধরে আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু গত 10-15 বছর ধরে আমাদের উচ্চ মানে ইউনিভার্সিটি এডুকেশনের সংখ্যাটা অনেক বেড়েছে। আজ থেকে যদি 10 বছর আগে, এখানে মাননীয় উপাচার্য মহোদয় আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, 10 বছর আগে যত গ্র্যাজুয়েট বার হতো আমাদের অর্থনীতিতে বা আমাদের সোসাইটিতে, তার থেকে কিন্তু এখন প্রায় 2 থেকে 3 গুণ গ্র্যাজুয়েট বার হয়। আজ থেকে 10 বছর আগে হয়তো সব মিলায় 1.5 থেকে 2 লক্ষের মতো গ্র্যাজুয়েট বার হতো, এখন প্রায় 5 লক্ষের মতো গ্র্যাজুয়েট বার হয় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে। এখন আমাদের ইকোনমির কিন্তু এই পরিমাণ ক্যাপাবিলিটি নাই। আমাদের ফর্মাল সেক্টরে যদি বলি, ফর্মাল সেক্টরে এই পরিমাণ ক্যাপাবিলিটি নাই যে প্রতি বছর 4 থেকে 5 লক্ষের গ্র্যাজুয়েটকে আমি চাকরি দিব। তো সেই অর্থে আমাদের ওভারঅল শিক্ষা ব্যবস্থার মধ্যেও একটু আসলে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি এভাবে শুধুমাত্র গ্র্যাজুয়েট তৈরি করবো যারা আসলে বেকার থাকবে, নাকি আমার অন্য মানে প্রায়োগিক শিক্ষা বলি, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন লাইনে আমরা যাব। অলরেডি কাজ হচ্ছে এই ব্যাপারে, এই ব্যাপারটা আরো আসলে সিরিয়াসলি দেখা উচিত যে আমরা কি শুধুমাত্র মানে গ্র্যাজুয়েট তৈরি করে একটা বেকার তৈরি কারখানা হিসাবে মানে নিজেদের প্রস্তুত করছে কিনা, এটি একটি ব্যাপার। তো কোভিড এর আগে থেকেই কিন্তু এই প্রবলেমটা আছে। কোভিড এর ফলে ব্যাপারটা আরো বেশি যেটা হয়েছে যে এই এখন কোভিড এর ফলে বেশিরভাগ অর্গানাইজেশনই আসলে আমি যদি বলি গত মার্চ থেকে অনেক কমিয়ে দিয়েছে। এবং আরেকটা বড় ব্যাপার হয়েছে যে অনেক লোকের আসলে চাকরি চলে গেছে। আমরা হয়তো নিউজ পেপার গুলোতে বা মিডিয়াতে একটা ব্যাংক যদি কোনো কারো স্যালারি কমায় বা তার লোক 2-1 মানে ফায়ার করে, বা একটা বড় গার্মেন্টস কোম্পানি যদি লোক কমায়, তখন ব্যাপারটা আসে। কিন্তু আসলে তারা কিন্তু আসলে কমায়নি। মানে যদি বলি আমি গত 1-1.5 বছরে আমরা জানি যে বড় অর্গানাইজেশন গুলো আসলে লোক কমাতে বাধ্য হয়নি, বিকজ সেই সকল অর্গানাইজেশনের অন্য সাপোর্ট আছে। একটা সাপোর্ট অফকোর্স তাদের অনেক ক্ষেত্রে প্রফিট মার্জিন বা প্রফিটের একটা রিজার্ভ থাকে। এবং বড় ব্যাপার হচ্ছে তারা পার্টিকুলার, যেমন আমি যদি বলি গার্মেন্টস সেক্টর সবচেয়ে বড় সেক্টর, তারা কিন্তু সরকারি পর্যায় থেকে একটা লোন পেয়েছিল এই সংখ্যক তাদের যে বিরাট কর্মী বাহিনী, এদেরকে আসলে মানে যাতে এদের কারোরই কোনো ধরনের সমস্যা না হয় বেতন পাওয়ার ব্যাপারে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, গত কয়েক মাসে বিভিন্ন রিসার্চ বাইর হয়েছে যে আমাদের যারা সবচেয়ে বড় মানে এমপ্লয়মেন্ট সেক্টর, এসএমই সেক্টর যাদেরকে বলি, এসএমই এবং ইনফর্মাল সেক্টর, তারা কিন্তু আসলে কোনোভাবেই সরকারি যে সকল সহায়তা গুলি আছে, প্রণোদনা সহায়তা বা সেগুলোর থেকে আসলে বিভিন্নভাবে কোনোভাবেই তারা খুব একটা সহায়তা পায়নি। এবং সহায়তা না পাওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু এক ধরনের ব্যাপকভাবে লোক ছাঁটাই করতে বাধ্য হয়েছে। এটা এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি না কার রেসপন্সিবিলিটি সেই তর্কে আমরা এখন যাচ্ছি না, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট যে গত 1 বছরে আমাদের যে এসএমই সেক্টর, যারা ক্ষুদ্র এবং মাঝারি সেক্টর, আমি আসলে মানে ধরেন যে সকল কোম্পানি হয়তো অর্গানাইজেশন 10, 15, 20 জন লোক নিয়ে কাজ করছে, এবং ইনফর্মাল সেক্টর, তারা ব্যাপকভাবে কিন্তু তাদের এক্সিস্টিং এমপ্লয়মেন্ট যারা ছিল তাদের থেকে আসলে
ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছে, বিকজ তাদেরকে স্যালারি দেওয়ার মতো ক্যাপাবিলিটি এই সকল অর্গানাইজেশন ছিল না। এখন এই ব্যাপারগুলো কিন্তু আবার আমরা খুব একটা মিডিয়াতে আসিনি, কারণ ওরা আসলে ছোট, এদের নিয়ে আসলে হইচই হয় না, কিন্তু ব্যাপারটা আসলে ফ্যাক্ট। যেহেতু আমরা জব মার্কেট নিয়ে কাজ করছি, এই ব্যাপারটা আমরা খুব মানে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তো যেটা বলছিলাম, তো মার্কেটে কিন্তু অলরেডি যারা আগে থেকেই চাকরি পাচ্ছিল না, নিউ গ্রাজুয়েট, তারা তো আছেই, সাথে করে নতুন যারা চাকরিচ্যুত একটা বড় অংশ কিন্তু যোগ হয়েছে। তো এই জায়গাটাতে একটা বড় ধরনের ক্রাইসিস কিন্তু অলরেডি তৈরি হয়েছে। তো এখন এই ক্রাইসিস থেকে আসলে উত্তরণের উপায় কি? অফকোর্স আমি মনে করি যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সময় আসলে আমাদের সকলকে এক ধরনের মানসিক শক্তি থাকতে হবে, যেটা মোদাসের স্যার বললেন যে আসলে এই সময়টাকে আমরা আসলে নষ্ট না করে এই সময়ের প্রোডাক্টিভ ওয়েতে আসলে কিভাবে কাজে লাগাতে পারি, পড়াশোনা করে বা স্কিল ডেভেলপ করে, যদি আমার কোনো গ্যাপ থাকে আবার নতুন করে সেই গ্যাপটা ফিল আপ করে, যাতে যখন সিচুয়েশনটা একটু নর্মাল হবে সেই জায়গাটা আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আসলে সকলেরই এক ধরনের মানসিকতা চেঞ্জ করতে লাগবে। আমি দেখেছি যে গত কয়েক বছরে যেহেতু আমাদের সুযোগ হয় বিভিন্ন ইয়াংদের সাথে, পার্টিকুলার গ্র্যাজুয়েট লেভেলের সাথে কাজ করার, এক ধরনের মানসিকতা তৈরি হয়ে গেছে যে চাকরি মানেই হচ্ছে বিসিএস জব, চাকরি মানেই হচ্ছে সরকারি জব। এর বিভিন্ন কারণ আছে, হয়তো সরকারি পর্যায়ে অনেক বেশি সুযোগ সুবিধা এখন আসছে, আমি ওই তর্কে গেলাম না। কিন্তু এই ব্যাপারটা আমরা দেখেছি যে গত 10-15 বছর ধরে আমাদের ইয়াংদের মধ্যে এক ধরনের মানে শুধুমাত্র সরকারি জব ফোকাস মেন্টালিটি তৈরি হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয় খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ সরকারি জব আসলে কত হবে? আমি যদি বলি প্রতি বছরে আমাদের 20 লক্ষ মতো লোক এই জব মার্কেটে ঢুকছে, তার মধ্যে তো 4-5 লাখ হয়তো গ্র্যাজুয়েট। সরকার আসলে ম্যাক্সিমাম একটা যে কোনো মানে বছরে 50-60 হাজারের বেশি লোক অ্যাবজর্ব করতে পারবে না। বাকিদেরকে কিন্তু আসলে প্রাইভেট সেক্টরেই জয়েন করতে হবে বা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটাতে যদি এখন আমাদের নিউ গ্র্যাজুয়েটটা বা নিউ জেনারেশন যদি মনে করে যে না, আমি আসলে সব বিসিএসটাই হচ্ছে আমার একমাত্র ছাড়া আমি অন্য কিছুই করব না, তাহলে কিন্তু তারা নিজেদেরকেই আসলে নিজেরা তাদের অপরচুনিটি ব্লক করে দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে আমরা সবাই খুব মানে ফর্মাল 9টা-5টা জব এবং একটু অফিস জব, এই টাইপের জবগুলোকেই আমরা আসলে মনে করছি দিস আর মেইন, মানে এটাই আমাকে করতে হবে। মানে আমাদের যদি বলি, আসলে আমাদের যারা ধরেন আমাদের প্রচুর ভাই বোনরা বিদেশে থাকে, তখন কিন্তু আমরা দেখেছি তারা যে আসলে যখন বাইরে থাকে, হয়তো সে ঢাকা থেকে মাস্টার্স করে গেছে, গ্রাজুয়েশন করে গেছে, তারা কিন্তু দেখবেন ওখানে কিন্তু অনেক ধরনের জব করে, হয়তো একটা সুপার স্টোরে সে জব করছে, হ্যাঁ, বা ইভেন অনেকে উবার চালাচ্ছে, অনেকে হয়তো নর্মাল যে কোনো ধরনের জব করছে, সেটা কিন্তু তারা নিজেকে, এটা কোনো মানসিক ভাবে কোনো সমস্যায় আসে না। কিন্তু এই জবগুলি কিন্তু আবার সে আমার যখন বাংলাদেশে এই জবগুলি সে করতে চায় না সুযোগ পাওয়া সত্ত্বেও। আমি যেমন একটা ব্যাপারে খুব আশাবাদী, আমি এখন দেখি যে প্রচুর মানে মোটরসাইকেল আসে রাস্তায়, আমি যখন জিজ্ঞাসা করি যে তুমি উবার চালাও বা পাঠাও চালাও, তুমি আসলে কি পড়াশোনা, সে বলে আমি ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, গ্রাজুয়েট করেছি। এই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হলেও মানে অল্প চেঞ্জ হচ্ছে, আরো বেশি চেঞ্জ হওয়া দরকার। কোনো জবই আসলে ছোট জব নাই। দেওয়ান মোহাম্মদ নূরে ইয়াজদানি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইইউবিএটি। সো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় একসাথে চলতে পারছে না। তো প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এগিয়ে যাচ্ছে, তারা টেকনোলজি ব্যবহার করে প্রযুক্তিগত উৎকর্ষতার সেই অ্যাডভান্টেজটুকু নিচ্ছে। এখানে কি কোনো বৈষম্য তৈরি হচ্ছে কিনা, আপনি কি মনে করেন নূরে ইয়াজদানি? আসলে এখানে যেটা বিশেষভাবে পরিলক্ষিত হওয়া দরকার সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেইন যে ডিফারেন্সেস দেখা যায় সেটাই হচ্ছে আসলে সেখানে স্টুডেন্টদের উপরে শিক্ষকরা কিভাবে তাদের প্রভাবটা বিস্তার করতে পারছে বা আসলে কিভাবে সিস্টেমটা তৈরি করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি স্যার, বিগত এই কোভিড-19 সময় ছাত্রছাত্রীদের অসংখ্য রকম প্রবলেম হচ্ছে, অসংখ্য সমস্যা তারা ফেস করছে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বা স্যার শিক্ষাকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে তো আসলে যখন আপনি সুযোগ পাচ্ছেন তখন সেই সুযোগ অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয়তো কিছুটা এগিয়ে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা কিছুটা হয়তো সমস্যা হচ্ছে, যেটা হয়তো ভবিষ্যতে কোভিড-19 পরবর্তী সময়ে কোনো না কোনো সিস্টেমের মতো ঠিক করা হবে। কিন্তু আমাকে যদি বলেন স্যার, সেই ক্ষেত্রে আমি
আমাদের শ্রদ্ধেয় মোদাসের আলী স্যার বা মেয়র মহোদয় জাহাঙ্গীর আলম স্যার বা অন্য যারা বলেছেন তাদের সবার কথার উপর বেস করে এটাই বলতে চাই যে স্যার তরুণদের বর্তমানে অসংখ্য রকম সুবিধা আছে, তাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে, যেটা আমি নিজে আমার শ্রেণীকক্ষে সবসময় করে থাকি। তাদেরকে তৈরি করার জন্য চেষ্টা করি যেন তারা বুঝতে পারে যে আসলে শুধুমাত্র 9টা 5টা অফিসই মেইন কাজ না, তাদেরকে আরো অন্যভাবে এগিয়ে যেতে হবে। তো স্যার সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে, তাদেরকে অবশ্যই সেই শিক্ষাটা দেওয়ার জন্য। সেটা হয়তো স্যার প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আলাদা করাটা ঠিক হবে না, কিন্তু শিক্ষকের যা দায়িত্ব সেই হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয় যেভাবে করা উচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একইভাবে তাদের পাঠদান করানো উচিত। আমার মতে স্যার এটাই আমাদের মেইন করণীয় এবং আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আবার আরেকটু কথা বলার সুযোগ আছে। এখন আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তারা প্যানেলভুক্ত আমাদের যারা অতিথি আছেন তাদেরকে প্রশ্ন করবেন। আমি প্রথমে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি মহসিনা সরকার, পপুলেশন সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি সৈয়দ মুদাসসির আলী স্যারকে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি মহসিনা সরকার, ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। করোনায় বাংলাদেশ তারুণের প্রত্যাশা আজকের এই ওয়েবিনার ডক্টর ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সৌজন্যে এই ওয়েবিনারে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন প্রফেসর ডক্টর সৈয়দ মুদাসসির আলী স্যারের কাছে। অতিরিক্ত স্ট্রেস ওভারডোজের জন্য গত মাসে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেটার নাম হচ্ছে বেলস পালসি অথবা ফেসিয়াল প্যারালাইসিস। তো আমাদের তরুণ প্রজন্ম অবসাদগ্রস্ত হয়ে পড়ছে এবং তারা তাদের থমকে যাওয়া ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো আমরা এর দায়ভার আসলে কার উপর বর্তায়? আমাদের সিস্টেমের উপর এটা ফেলতে হবে। সিস্টেম বলতে সিস্টেম কারা করে? সিস্টেম করার দায়িত্ব হচ্ছে সরকারের, কিন্তু আসলে সরকার এটা একটা ভেগ টার্ম, সকলে মিলে। কারণ আমাদের বেসিক এডুকেশন সিস্টেমে কতগুলো ইনহেরেন্ট উইকনেস। মাননীয় প্রধানমন্ত্রীকে কোট করে ওনার পক্ষের থেকে আমি ইউএন সেশনে কিনোট স্পিচ দিয়েছিলাম, যেটা পৃথিবীতে অনেক জায়গায় ফলো করে, আমরাই কম করি। টু ইনক্লুড দি এক্সক্লুডেড পিপুল, যারা সমাজে বঞ্চিত বা বিভিন্ন ভাবে আমাদের কাছে আসতে পারে না। লুঙ্গি পরে আসলেই তার দাম কমে যায় যদি তিনি ড্রেস পরে না আসেন। তেমনি ভাবে ইয়াং জেনারেশনকে যে আমরা আজকে 1 নম্বর হচ্ছে এই পরিস্থিতির জন্য শুধু নয়, আমরা তাদেরকে যেভাবে জীবন যুদ্ধে টিকে থাকতে হলে শিক্ষিত করতে হয় সেটা করিনি। সেটা সামগ্রিকভাবে আমাদের সকলেরই ফল্ট। আমি 50 বছর পড়িয়েছি, আমি কি সঠিকভাবে পড়িয়েছি? এখন বুঝতে পারছি যখন আর সুযোগ কম, শুধু বলার সুযোগই আসছে, করার সুযোগ বেশি নাই, তখন দেখেছি যে আমরা তাদের সঠিকভাবে পড়াইনি। কেননা যেভাবে কোর্স করা উচিত ছিল সেইভাবে কোর্সটা করা হয়নি। এখন আমি বিশ্বাস করি যে কোনো কোর্সে 1 বছর পরের থেকেই তাদের যে ফিল্ডে কাজ করতে তারা আগ্রহী, সেইখানে তাদের অবশ্যই পার্ট অফ দেয়ার স্টাডি হতে হবে। যেমন এখানে আমার অনেক ছোট ভাইরা যারা এই জব নিয়ে কাজ করে, তারা বলেছেন যে নিজেকে জিজ্ঞাসা করলে আসলে প্রেজেন্ট করতে হয়। আমার নামে তো ইন্টারেস্টেড না, আমার বাপের নামে কেউ ইন্টারেস্টেড না, গ্রামের নামে ইন্টারেস্টেড না। তারা এর মাধ্যমে দেখতে চায় যে আমার প্রেজেন্টেবিলিটি কি, আমি অন্য একটা লোককে কনভিন্স করতে পারবো কি না। সেই জন্যে আমি বলছি যে আমাদের এবার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে আমাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে আমরা টেকনিক্যাল এডুকেশনের দিকে জোর দিব। এবং এই টেকনিক্যাল এডুকেশন বলতে কিন্তু একটা বেগ আইডিয়া আছে। টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং না, প্রত্যেকটা জিনিসের ভিতরে টেকনিক্যালিটি আছে। আমরা কমিউনিকেশন স্কিল, সেটা কি টেকনিক্যাল জিনিস না? আমরা আজকে এখানে কি প্রেজেন্ট করব, সেটা কি টেকনিক্যাল না? হঠাৎ একটা প্রবলেম আসলো, সেটা সলিউশন কিভাবে, সেটাও তো টেকনিক্যাল। সুতরাং আমরা এই ব্রড বেস টেকনিক্যাল এডুকেশন সিস্টেমকে প্রপার করে তাদের শুধু, যেহেতু এখন একটা ক্রাইসিস সময়, এই সময়ে আমি অত লম্বা না বলে শুধু বলবো
যে তোমাদের মনোবল শক্ত রাখো এবং মনোবল শক্ত রেখে বর্তমান টেকনোলজির বদৌলতে বিশ্বে কি হচ্ছে তোমাদের জানার সুযোগ আছে। একটি জিনিস বলে আমি শেষ করি যে এতদিন আমাদের ধারণা ছিল করোনা ভাইরাস হচ্ছে হাসি কাশি থেকে, সুতরাং একটা মাস্ক পরে বাইরে বেরোবার সময় গেল, অন্ত নিজেকেও প্রোটেক্ট করলাম, অন্যকেও। 2-1 দিনের মধ্যে তোমরা দেখবা যে এটা কারেক্ট না। কারেক্ট হচ্ছে এটা বাতাসের সাথে যায়, সুতরাং মাস্ক পরতে হলে রাউন্ড দা ক্লক কি করতে হবে, কারণ বাড়িতেও তো বাতাস আসে। সুতরাং হোল সিস্টেমটাই চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ এইটা বের করতে 1 বছর সময় লাগছে। তা আমি যেহেতু তরুণদের সাথে কথা বলছি, আমি বলবো তোমরা নিজেরাও বিভিন্ন মেকানিজম দিয়ে আমাদেরকে শিখাও যে এইভাবে এইটাকে ফেস করতে হয়। এখন টু এ কমিউনিকেশন তোমাদের কাছ থেকে আমরা শিখতে চাই, এবং দেখছো 12 বছর 14 বছর তারাও শিখাচ্ছে। আমরা শুধু শিখাচ্ছি, এটা কারেক্ট না, এবং এটা আমরা যেটা যারা দাবি করি তারা সঠিক দাবি করি না। আমরা তোমাদের কাছে শিখতে চাই, তোমরা কষ্ট করে নিজেরা শিক্ষিত হও, স্বশিক্ষিত। আমি বলবো এডুকেশন বইয়ের বাইরে। আমি একটা কথা বলে শুধু এখানে শেষ করি, আমি এর মধ্যে সিটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। সেখানে 12 থেকে 17,000 স্টুডেন্ট থাকে, তার 65% হচ্ছে মেয়ে। যখন প্রশ্ন করি বিভিন্ন জায়গায়, আমাদের মাস্টার্স পর্যন্ত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি অনেক সময় হতাশ হয়ে যাই যে মনে হয় যেন তাদের ওই বইয়ের বোধহয় যে কতগুলো পেজ আছে, বইগুলো দেখার 2-1 সময় সৌভাগ্য হয়েছে, বেশি হয়নি, মার্ক পাবে। মার্ক ওরিয়েন্টেড এডুকেশনের থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষকদের, বেরিয়ে আসতে হবে ছাত্রদেরকে। তোমরা সবচেয়ে লোয়েস্ট মার্ক পাও, আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট। আমি তো আল্লাহর রহমতে বিশ্বের সব জায়গায়, বহু জায়গায় বক্তৃতা করেছি, না শুধু বক্তৃতা করে টাকাও আয় করে নিচ্ছি। সুতরাং ওইসব ওই এডুকেশনে কি লেখা ছিল না ছিল ওইসবে কিচ্ছু আসা যায় না। এগুলো জাস্ট আমাদের দেশে ইউজলেস জিনিস, ইউজলেস কনসেপ্ট। তোমরা শিক্ষিত হও, এবং শিক্ষিত হওয়ার, আমরা যেরকম এত গরিব ঘরের থেকে এসেছি, যদি এখনকার মতো এরকম টিউশনি সিস্টেম থাকতো, হাল চাষ করতাম। শুধু এইটা বলেই শেষ। এবং জীবনের অধিকাংশ সময় আমি গত 30 বছর সবসময় প্লেনে ফার্স্ট ক্লাসেই, নিজের পয়সায় নয়, অন্যের পয়সা দিয়ে পড়ার সুযোগ পেয়েছি। এর কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি আমি নিজের ক্রেডিট নেই, বলবো অবদান। আমাকে একজন বলছিলেন যে ছাত্রলীগ যারা করতো তারা তো ঠিক মতো লেখাপড়া করে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আমি ইংলিশে বই 6 মাসে লিখে তাকে দিয়ে সাদা কাগজে লিখে দিয়েছিলাম যে লেখাপড়া করেছি কিনা পড়ে দেখেন। আপনি যাদের ভাবেন কমিউনিস্টরা খুব লেখাপড়া করে, তাদের সাথে কম্পেয়ার করেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে এনকারেজ করার বলছি, তোমাদের এখনই বয়স, তখন আমাদের কবরে যাওয়ার আগে আমাদেরকে শিক্ষিত করবা। এই চ্যালেঞ্জ নেই, তোমরা জীবনে দেখো, তাহলে তোমার ডিপ্রেশন চলে যাবে, সবকিছু চলে যাবে। তুমি সত্যিকারে ভাবে দেশের একজন সুনাগরিক হিসাবে। আমি আগেও যদি একবার শেষ করছি, তবু বলি, আমাদের জন্মের সকলের একটি মাত্র কারণের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আমাদের পূর্ববর্তী যারা আমাদের চেয়ে বেশি জানেন, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করে সামান্য হলেও কিছু জ্ঞান বাড়িয়ে পরবর্তী জেনারেশনকে দিয়ে তারপরে কবরে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা সময় পেলে আরেকটা প্রশ্ন নেব, কিন্তু এখন আমরা প্রশ্ন নিচ্ছি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাননীয় মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন। আসাদুজ্জামান আবির, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আবির, পড়াশোনা করছি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আজকের এই ওয়েবিনার ডক্টর ওয়াজিদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং একই সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের সৌজন্যে উক্ত অনুষ্ঠানটিকে আমাকে রাখার জন্য এবং এত বিজ্ঞ মানুষের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটি থেকে উপস্থিত মাননীয় সভাপতি, সঞ্চালক মহোদয় এবং সেই সাথে অন্যান্য বিশেষ অতিথি, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার প্রথম প্রশ্নটি মাননীয় মেয়রের কাছে। মেয়র,
আপনার শহর গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, এটি নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। এই ঘটনাগুলো কিন্তু কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বাড়ায়। গাজীপুর একই সাথে ঘনবসতিপূর্ণ এবং শিল্প নির্ভর এলাকা। গত বছর ঠিক এই সময়গুলোতে আমরা শ্রমিক অসন্তোষের জের ধরে বিভিন্ন জায়গায় মারামারি, হাঙ্গা দাঙ্গামা, রাস্তা অবরোধ এইরকম অনেক ইনসিডেন্ট দেখেছি। কিন্তু এই বছর ওই ঘটনার পর থেকে এবছর পর্যন্ত, এখন পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে এবং নাই বললেই চলে। সেই ক্ষেত্রে এটি নিঃসন্দেহে আপনার যোগ্য নেতৃত্বের বলে সম্ভব হয়েছে। এটি আমি ছাড়াও যারা ইন্টারনেট জগতে পদচারণা রয়েছে তারা সকলে জানেন এটি আপনার যোগ্য নেতৃত্বের বলেই সম্ভব হয়েছে। তো এই পুরো বিষয়টি করতে কোন বিষয়গুলো কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যেহেতু আপনি একজন তরুণদের আইডল হিসেবে কাজ করেন, সেটি জানতে চাই মাননীয় মেয়র। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে যেখানে 25 লক্ষ লোক বিভিন্ন গার্মেন্টস বা ফ্যাক্টরিতে কাজ করে, এখানে নারীর সংখ্যা হচ্ছে 70%, পুরুষের সংখ্যা হচ্ছে 30%। এবং আপনারা জানেন আমাদের গার্মেন্ট চালানোর পদ্ধতি হচ্ছে এখানে কম্পোজিট ফ্যাক্টরি আছে, যেগুলো আমাদের টি শার্ট তৈরি করে, শার্ট, প্যান্ট এবং সোয়েটার এইসব জিনিসগুলো তৈরি করে। এবং এক একটা ফ্যাক্টরির ধরন এক এক রকম হয়। যেমন সোয়েটার ফ্যাক্টরি যেখানে কাজ করে সেটার মধ্যে আপনি 28 দিন পরে জানে একজন ওয়ার্কার সে কত টাকা বেতন পাবে, এর আগে জানে না। এর জন্য আপনি দেখবেন সবচেয়ে বেশি সোয়েটার ফ্যাক্টরিতে পূর্বে যত ভাঙচুর হয়েছে বা ঘটেছে। তারপরে আপনি দেখবেন যে আমাদের কম্পোজিট যে টি শার্ট বানায় সেগুলোর মধ্যে এক ধরনের, মানে এক এক ফ্যাক্টরি এক এক ক্রাইটেরিয়া কিন্তু চলছে। হয়তোবা নাগরিকরা সেটা জানে না, কিন্তু যারা ওয়ার্কার তারা এটা হয়তো অনেকভাবে জানে। এই 22 থেকে 25 লক্ষ ওয়ার্কার এখানে কাজ করতে গেলে অনেক ফ্যাক্টরি আছে তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, অনেক আছে নিজস্ব অর্থই করে, অনেক আছে বিদেশি বায়ার দিয়ে চলে। এই 4 ধরনের এখানে তাদের ইনকামের মধ্যে ফ্যাক্টরি গুলা চলে। সেজন্য আমাদের পূর্বের অভিজ্ঞতাতে দেখাচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা থাকলে সেখানে কোনো না কোনো ব্যক্তিরা সেখানে একটা দ্বন্দ্বের তৈরি করার চেষ্টা করে, এবং গার্মেন্টসে যখন দ্বন্দ্ব হয় এটা 5 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এটা বেশি একটা সময় নেয় না। যে কোনো ফ্লোরে গিয়া যে কোনো একাধিক ব্যক্তি যদি সাউন্ড করে তখন সেখানে দুর্ঘটনা ঘটে, এবং তার পাশাপাশি 15 মিনিটের মধ্যেই তারা কিন্তু রাস্তাতে অবস্থান নেয়। পৃথিবীর এক এক দেশে এক এক জিনিস এক এক ভাবে আন্দোলন হয়, কিন্তু এইখানে গার্মেন্টস এর মধ্যে এগুলো সময় টাইম খুব অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা ঘটে। পূর্বে আপনারা দেখেছেন করোনার সময় মানুষ তার বেতনের দাবিতে বা বিভিন্ন কাজের বা রেট বৃদ্ধির জন্য কিন্তু এই 3-4 ক্যাটাগরিতে তারা কিন্তু আন্দোলন করেছে। এটা বাস্তব, এটা অস্বীকার করার মতন কিছু নাই। অনেক মালিকরা আছেন তারা অনেকে বাইরে থাকেন, তারা কত টাকার কাজ করলো কত টাকা তাদের বেতন আসবে সেটা তারা অনেক সময় সময়টা নেয় না। অনেক সময় ব্যাংকিং যেটা আছে, ব্যাংক বলে 5 তারিখে তাকে টাকা দিবে, তখন তাকে 10 তারিখের ভিতরে ব্যাংক টাকা দেয় না। তৃতীয়ত হচ্ছে ব্যাংকে যে সিকিউরিটি বা ডকুমেন্ট দেওয়ার কথা থাকে তখন এটা মালিক পক্ষে দেওয়া হয় না। এই যে ত্রিপক্ষীয় একটা জিনিস দুর্ঘটনা, এটা গার্মেন্টস সেক্টরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সেজন্য আমরা এটা সমাধানের জন্য প্রত্যেকটি মালিকের সাথে যোগাযোগ করি, তার ব্যাংকিং এর সাথে যোগাযোগ করি, এবং তার ওয়ার্কারের বিল কত আসে, মাসিক তার পেমেন্ট কত আসে সেই পক্ষের সাথে আলোচনা করি। এই 3 পক্ষের সাথে আলোচনা করে আমরা বলে দিয়েছি তুমি 1 তারিখ থেকে, 1 তারিখ অনেক সময় দেওয়া হয় না, এটা 5 থেকে 10 তারিখের ভিতরে দেওয়া হয়। তার মধ্যে যে কোনো ভাবেই তুমি নিজে হয় কনফার্ম করো মালিক পক্ষ, অথবা তুমি তোমার ব্যাংকে কনফার্ম করে রাখো, না হলে শ্রমিকরা সেটা বুঝতে চায় না। এখানে শ্রমিক মালিকদের মধ্যে একটা দূরত্ব অনেকটাই আছে, যেটা আমরা অনেকটুকু 80% মতন এটা সমাধানও করেছি, কিন্তু 20% তার অনেক সময় বিশ্বাসের জায়গাটা থাকে না, এতে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এবং আমি আরেকটা বলেছি যে সোয়েটার যেটা আছে তখন তারা 25 থেকে 28 দিন জানে না তার বেতনটা কত হবে, তারা এটা কন্ট্রাক্ট বেসে কাজ করে। যেমন এক পিস করলে সে 40 টাকা পাইবে, কিন্তু দেখা যাচ্ছে 28 দিন পরে বললো বলে না তুমি এটা 35 টাকা পাবা, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটা অনেক সময় জিএম পিএম এবং ম্যানেজার লেভেলের মধ্যে এটা দর কষাকষি হয়। মালিক পক্ষ অনেক সময় এটা জানে না, বা জানলেও মালিক পক্ষ এটা স্বীকার করতে চায় না। এই ধরনের একটি দ্বন্দ্ব আছে। সেজন্য আমাদের এখানে আমরা কঠিন ভাবে জিনিসটা প্রশাসনিক আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক যেসব ফ্যাক্টরি আছে তাদেরকে বলে দিয়েছি তুমি তোমার বেতনের ব্যবস্থাটা দেখো, তোমার অর্ডার কতটুকু আছে, তুমি সেটা ক্যাপাসিটিটা তুমি ইনভলভ হও, সরাসরি মালিক পক্ষ থেকে তুমি এটা দেখভাল করো। এর জন্য এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো আছে। ভবিষ্যৎ সামনের দিকে অনেক সময় আমাদের দেশের মানুষ অনেক ভালো আছে, সব সেক্টরে খারাপ আছে। অনেকে চায় ব্যাংকের থেকে একটা যে কোনো ধরনের একটা অফার দেওয়া হোক, সরকারের পক্ষ থেকে অফার দেওয়া হোক। অফারের জন্য অনেক সময় কিছু বুদ্ধিমান মালিকরা থাকেন, তখন তারা এই কৌশলটা ব্যবহার করতে চান।
আবার মালিকদেরও অসহায়ত্ব নিয়ে অনেক দিনের শ্রমিক লিডার দিয়ে এবং শ্রমিক সহ তার অন্যের পূর্বের কোনো ঝামেলা থাকলে সেটা সে মিটিয়ে নেওয়ার জন্য তখন সে বাহির থেকে কিছু লোক নিয়ে বা ভিতর থেকে লোক নিয়ে তখন একটা ডিল মারারও চেষ্টা করে। ডিল মারলে মানুষ রাস্তায় আসে, তখন হইহাল্লা শুরু হয়, গাড়ি ভাঙচুর হয়, তখন একটা দুর্ঘটনার মধ্যে পড়ে। এই জন্য আমরা প্রশাসনের সাথে মিলে আমরা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি মালিকের সাথে যোগাযোগ করছি, তারা যেন যে কোনো মূল্যে ঈদের সময় তাদের বেতনটা ডাবল হয়ে যায়, তার বোনাসটা সহ। এই জন্য যারা দিতে পারে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করি। আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করি, ব্যাংককে বলি তুমি যতটুকুই পারো তার ডকুমেন্ট নিয়ে তাকে ছুটির আগের অন্তত 2-4 দিন আগে তার বেতনটার ব্যবস্থা করে দিবা। এগুলো আমরা ওয়ার্ড ভিত্তিক 57টা কমিটি করে দিয়েছি, তারা সবসময় দেখভাল করছে। এবং মালিকদেরকে যদি কোনো ধরনের সাপোর্ট দিতে হয়, আমরা ব্যক্তিগতভাবে অনেক ফ্যাক্টরিকে অর্থনৈতিকভাবে তারা যেন ঈদের সময় বিশেষ সময় কর্মকর্তা কর্মচারী ওয়ার্কাররা যেন বাসায় যেতে পারে, সেটাও আমরা মানবিক হিসাবে একজনে হয়তোবা 2 জনে 5 জনে মিলে আমরা কিছু টাকা ওইখানে নিজেরা দেওয়ার চেষ্টা করি। এটা অনেক সময় লোন হিসেবে দেওয়া হয়, তারা যেন এটা ওই সময়ের কাজটা সমাধান করতে পারে। এই মুহূর্তে আমরা যেটা করেছি, ব্যাংক এবং মালিক পক্ষ দুই পক্ষকে আমরা বলেছি কোনোভাবেই তাদের বেতন থেকে যারা দূরত্ব না যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি নিজেও যেসব ফ্যাক্টরি জানি ওই সময় নিজেকে একটু দাঁড়ায় বলি তুমি একটু সময় দাও, ওয়ার্কারকে রিকোয়েস্ট করি যেটা 5 তারিখে দেওয়ার কথা ছিল এটা 12 তারিখে দিবে বা 10 তারিখে 15 তারিখে। আমরা নিজের অনেক সময় চক্ষু লজ্জা দিয়েই আমরা গিয়ে সামনে গিয়ে মাইক নিয়ে সময় বোঝানোর চেষ্টা করি, কারণ দেশটা তো সবারই, ওয়ার্কার আমাদের, মালিক পক্ষ আমাদের, ব্যাংকও আমাদের, সরকারও আমাদের। এই হিসাবে আমি ম্যাক্সিমাম সময় আমার হয়তোবা আগামী রোজার 10 দিন আগের থেকে প্রতিদিনই কোনো না কোনো ফ্যাক্টরি গেটে গিয়া, করোনা হোক যাই হোক, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গেটে দাঁড়াতে হয়। কারণ অনেকে বুঝে না একটা জিনিস যদি ভাঙচুর করে দেয় তাহলে ক্ষতি হয়, এটা রাষ্ট্রের, সরকারের এবং জনগণের উপর কিন্তু এই ক্ষতিটা আসবে। এর জন্য এই যে এখন যেটা চলছে, আজকে আমরা প্রায় 35টা ফ্যাক্টরির সাথেই একটার পর একটা আলোচনা করতেছি, তারা স্বাস্থ্যবিধিরা মেনেছে নাকি ঢুকার বের তাদের পথটা। আগে যেমন 1টার সময় লাঞ্চের সময় ছুটি দিয়ে দিত, এখন সেটা 12:30 থেকে 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত 1 ঘন্টা বেশি সময় দেওয়া হয়েছে, তারা যেন আস্তে আস্তে বের হয়ে যেতে পারে, আসতে পারে। এমন ঢুকানের যেটা বলেছি সেটা আবার বলেছি 1:30 থেকে 35 থেকে 2:35 পর্যন্ত ঢুকুক। মানে আমরা এইসব টাইমিং গুলো সেপারেট করে দিয়েছি, কোনোভাবে যেন কারে দূরত্বটা থাকে, যেটা আমাদের স্যার বললেন, উনি যেভাবে বলছে সেই হিসেবে আমরা এটা স্বাস্থ্য নীতিটা বলে দেওয়া হয়েছে, কোনোভাবেই মানে দূরত্ব এবং মানুষ যেন তার মাথা অনেক সময় নিচু করে চলে, সামনাসামনি যে বাতাস আসে, বাতাসে যদি মুখে নাকে ঢুকে তাহলে এটা সমস্যা হতে পারে। একটু যদি একটু খেয়াল দিয়ে যদি মাথাটা একটু নত করে চলে তখন এটা অনেক সময় সেভ হবে। ধন্যবাদ আবির। আমরা এখন প্রশ্ন নেব হলো কামরুল হাসান স্যারের জন্য, ceosindabat.com, প্রশ্নকর্তা মোহাম্মদ আজিমুল বাকি। আসসালামু আলাইকুম। করোনায় বাংলাদেশ, তরুণের প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক বৃন্দ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, শুভ অপরাহ্ন। আমরা জানি যে করোনাকালীন সময় চীনের সাথে বাংলাদেশের যে ব্যবসায়ের পরিধি সৃষ্টি হয়েছিল, তার পরবর্তীতে ব্যবসায় পরিধিতে আমরা দেখেছি যে যারা অনলাইন ভিত্তিক বিজনেস করে এবং যারা চীন থেকে ব্যবসা করার জন্য তারা পণ্য এনে বিক্রি করে বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে অনেকেরই পণ্য মজুদ প্রায় শেষের দিকে। তো সহজ শর্তে সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে কিছু বলবেন আপনি, যে তারা কিভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন? প্রথমত যেটা হচ্ছে যে গ্লোবাল মার্কেট তো এখন বন্ধ, এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মধ্যে ওপেন আছে, আমরাই এক্সপোর্ট করছি। আসলে এটা আমাদেরকে এই জিনিসটা অত্যন্ত বিনয়ের সাথে মনে রাখতে হবে যে আমরা গার্মেন্টস হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট রেভিনিউ, এবং এই রেভিনিউর ক্ষেত্রে এখনো পর্যন্ত যে এই লকডাউন সিচুয়েশনেও যে আমরা আসলে গার্মেন্টস ওপেন রেখেছি, তার ওয়ান অফ দ্য বড় কারণ হচ্ছে যে এরা আমাদেরকে যে এই যে বললো 27 লক্ষ লোক গাজীপুরের মতো জায়গায় কাজ করে, তো এটা একটা বিশাল বিস্তৃতি বাংলাদেশের জন্য। আমার মনে হয় যে এই ক্ষেত্রে বড় মুখাপেক্ষী থাকার কোনো কারণ বাংলাদেশের আছে বলে আমার মনে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যদি এজ এ হোল বাংলাদেশের মার্কেটটাও দেখি, বাংলাদেশ ইজ এ মার্কেট অফ 170 মিলিয়ন পিপল, 17 কোটি 18 কোটি দেশের মানুষ। আমাদের দেশের মানুষের এখন পার ক্যাপিটা ইনকাম হ্যাজ ইনক্রিজড এ লট। মানুষের এখন শিক্ষাগত যোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে, মানুষের ইনকাম সোর্স অনেক আগের চেয়ে বেশি, এবং আমরা কিন্তু এই বাংলাদেশ 2041 সালের ভিতরে একটা উন্নত দেশের স্বপ্ন দেখি। কিরকম এখন আমরা প্রায় উন্নয়নশীল দেশে আমরা পদার্পণ করেছি, এবং এই আগামী 20 বছরের ভিতরে একটা দেশ একটা উন্নত দেশে কনভার্ট হওয়ার মতো যোগ্যতা রাখে।
তো এখন আমাদের দেশের মার্কেটটা, আমাদের দেশের গার্মেন্টস যারা আছে আমরা কিন্তু পুরোপুরি ক্যাপিটালাইজ করি না। উই অল আর ডিপেন্ডিং যে আমরা কিভাবে এক্সপোর্ট করবো। এখানে যারা এক্সপোর্ট যারা করেন তাদেরকেও খেয়াল করে দেখবেন যে তারা মোস্টলি ডিপেন্ড করে যে হাউ দে উইল বি এক্সপোর্টিং ইন ইউরোপ অর দ্য ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ইউরোপ এক্সপোর্ট করবে। এক্সপোর্টের মাধ্যমে তারা আসলে দে আর ট্রাইং টু আর্ন দ্য রেভিনিউ, এটা হলো একটা বড় জায়গা। বাট অ্যাজ এ হোল যদি আপনি দেখেন যে চায়না, ইয়েস চায়না দে আর অলসো দ্য বিগ ম্যানুফ্যাকচারার, তারাও কিন্তু বাংলাদেশে প্রচুর প্রোডাক্ট, আমরা বিভিন্ন ধরনের পণ্য কাঁচামাল থেকে শুরু করে অনেক কিছু ইম্পোর্ট করে থাকি। বাট অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় যে আমাদের দেশের যে সমস্ত যারা এক্সপোর্ট গার্মেন্টস এর বাইরেও একটা নাম্বার অফ ছোট ছোট উদ্যোক্তা অনেক আছে, গাজীপুর থেকে শুরু করে, মিরপুর থেকে শুরু করে, পুরান ঢাকা থেকে শুরু করে এবং নরসিংদী থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে যারা প্রচুর পরিমাণ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং এই ম্যানুফ্যাকচারিংটা কিন্তু কিছু জিনিস আমরা র মেটেরিয়ালস বাইরে থেকে ইম্পোর্ট করি, মোস্টলি ডিপেন্ড অন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল লার্নিং যে আমরা কিভাবে অন্য দেশের মুখাপেক্ষী থেকে বের হয়ে আসতে পারি, আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে পারি, নিজেদেরকে আরো কিভাবে উন্নত করতে পারি, নিজের ওন রিসোর্স নিয়ে কিভাবে কাজ করতে পারি। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পর মুখাপেক্ষিতা আস্তে আস্তে কমাইতে হবে এবং আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের লোকাল যে মার্কেট, যে আমি লাস্ট ইয়ার আই ওয়াজ ইন 2019-এর লাস্টে আই ওয়াজ ইন ডেনমার্ক। ডেনমার্ক ইজ নাম্বার অফ লিটল পপুলেশন। সেখানে যে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গার্মেন্টস এর পণ্য, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেয়ে থাকে। বাট দে আর অলসো সেইং দ্যাট যে তুমি ডেনমার্ক কেন ধরতে চাও, তুমি তোমার দেশে তো ইটস এ হিউজ পপুলেশন, 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের ভিতরে এখন ওভারঅল মিডল ক্লাস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাস হু আর দ্য স্পেন্ডার। একটা দেশের মিডল ক্লাস ইজ চেঞ্জিং, ইজ দ্য নেম অফ দ্য গেম অফ দ্য চেঞ্জ। মিডল ক্লাস কিন্তু দেশের পরিবর্তনে বিশাল রোল প্লে করে। এখানে কিন্তু বাংলাদেশের মিডল ক্লাস এবং মিলেনিয়াম পপুলেশন অনেক বেশি, ইউথ সেন্ট্রিক কান্ট্রি, এবং এটা কিন্তু দেশের উন্নয়নের জন্য পৃথিবীর যে কোনো দেশের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইটেরিয়া যে দেশের মানুষের মিডল ক্লাস। তো মিডল ক্লাস যখন আস্তে আস্তে বাড়ছে, এই দেশের মানুষ এখন স্পেন্ডিং করার ক্ষমতা রাখে। আমি শিওর মুদাসসির স্যার হয়তো বলবেন, আমার ছোটবেলার কথা যদি বলি, আমরা একটা রোজার ঈদের একটা শার্ট পেতাম, যে এখন আমার বাচ্চাকে যদি বলা হয় যে তোমাকে রোজার ঈদে একটা শার্ট দেওয়া হবে অথবা একটা জামা দেওয়া হবে, আমার বাচ্চা হয়তো বা হাসতে থাকবে, পাপা হোয়াট ইউ আর টেলিং। সো ইট ইজ সামথিং। এখন আমাদের ফেস্টিভ কিন্তু বছরে কিন্তু প্রতি মাসেই ফেস্টিভ আছে। আপনি দেখেন ঢাকা শহরের রেস্টুরেন্টগুলি প্রতিদিন কত মানুষ খেতে যায়, ঢাকা শহরের মার্কেটগুলি কত মানুষ যাচ্ছে, তার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিকেটর মানুষের আয়, মানুষের ব্যয় করার মতো ক্ষমতা বাংলাদেশের। ইট ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, যে দেশের মানুষের গড় আয়ু প্রতিটা ইন্ডিকেটর সমাজে বেড়ে ওঠার জন্য কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তো আমার মনে হয় যে এখানে যারা আমাদের গার্মেন্টস এর যারা উদ্যোক্তা আছেন, আমার সঙ্গে বিভিন্ন সময় সাথেও বিভিন্ন সময় এক্সপোর্ট কোম্পানিগুলির কথা হয়, দু একবার কথাও বলেছি, বাট দে আর রিলাক্টেন্ট টু সার্ভ বাংলাদেশি কাস্টমার্স, দে আর মোস্টলি ডিপেন্ডিং অন দ্য আউটসাইড কাস্টমার্স। এই ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারকের উচিত হবে যে তোমার একটা সার্টেন প্রোডাক্ট ইউ শুড সেল ইন বাংলাদেশ, সো দ্যাট বাংলাদেশের পিপল উইল হ্যাভ দ্য প্রোডাক্ট এট এ লোয়ার প্রাইস। উই অল আর ওয়ার্কিং। এই যে প্রণোদনা পাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 10,000 কোটি টাকা এট দ্য রেট অফ 4%, তার ভিতরে 0.1% কি বাংলাদেশের মানুষকে সার্ভ করেছে কিনা, এইটাও একটা বিবেচ্য বিষয়। তা আমরা আমার দেশের লোককে সার্ভ করছি কিনা। এই যে ঈদ আসতেছে, ঈদের ভিতরে আমি কি আমার দেশের মানুষের জন্য 200 টাকা একটা পাঞ্জাবি সেল করলাম কিনা, সো দ্যাট আমার পপুলেশনের জন্য আমরা কিছু করছি না, উই অল আর ট্রাইং টু রেভিনিউ আর্ন করছি, টাকা আর্ন করার চেষ্টা করছি। সো এইটা আমার কাছে মনে হয় এখানে সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তিত্ব আছেন মুদাসসির স্যার। মুদাসসির স্যারকে আমি অসম্ভব রেসপেক্ট করি। হি শুড রেজ দ্য ভয়েস টু দ্য গভর্নমেন্ট যে তোমার একটা সার্টেন লেভেল অফ প্রোডাক্ট টু দ্য নেশন তাদেরকে সার্ভ করতে হবে, অ্যাটলিস্ট 5%, 10% টু দ্য পিপল, তাদেরকে দেওয়া উচিত উইথ ইকোনমি প্রাইস। এটা কিন্তু দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের আছে, বাট আনফর্চুনেটলি দে আর নট ডুইং। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ছোট ছোট গার্মেন্ট, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে সার্ভ করে যাচ্ছে, বড় বড় উদ্যোক্তারা তারা কিন্তু সার্ভ করছে না। তো এটা বিশাল জায়গা কিন্তু আমাদের রয়ে গেল, এই জায়গাটা কিন্তু কাজ করার জায়গা আছে। আমরা কতদিন পর্যন্ত চায়নার উপর মুখাপেক্ষী থাকবো, কতদিন পর্যন্ত বিদেশের উপর মুখাপেক্ষী থাকবো? আমাদের দেশের নিট ম্যানুফ্যাকচারিং জায়গা আছে, আমাদের দেশের প্রত্যেকটা যে ইকোনমিক জোন হয়েছে অনেক কয়টা, প্রতিটা জায়গায় গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে, গভর্নমেন্টের থেকে কোনো প্রকার উদারতার কোনো অভাব নাই। বাট আমরা এজ এ পেট্রিয়টিক নেশন, হাউ উই আর সার্ভিং টু দ্য কান্ট্রি,
দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমার দেশের গার্মেন্টসে আপনার মতো ইয়াং বাকিকে কয়জন ডিপ্লয় করছে? আমার দেশের গার্মেন্টসে কয়টা মিড পজিশনে শ্রীলঙ্কান পিপল আর ওয়ার্কিং, তারা কি আদৌ নিচ্ছে কিনা? আমি এই জায়গাটা বারবার ব্যাক করতে চাই যে আমার দেশের লোকগুলিকে প্রতিটা জায়গায়, এটা গভর্নমেন্টের আইন থাকা উচিত যে এত পার্সেন্ট লোক আমার দেশ থেকে নিতে হবে, তারপরে তুমি বাইরের থেকে আনতে পারবে। এই জিনিসটা কিন্তু করছে না। তো এই জায়গায় আমি মুদাসসির স্যারকে বলতে চাই, বিকজ আমি জানি মুদাসসির স্যারের প্রচুর কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দ্য নেশন। উনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্সেস আছে। উনি যদি বই লিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে, এই ধরনের প্রপোজাল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত, বিকজ আমরা তো কথা বলতে পারি না। বাট আপনাদের কি বলা উচিত যে হাউ নেশন কুড বি সার্ভ, হাউ পিপল কুড বি সার্ভ। আমার দেশের যদি এই যে এত গার্মেন্টস, এত বিনিয়োগ হচ্ছে, আপনি খোঁজ করে দেখেন প্রতিটা গার্মেন্টস এর ভিতরে দেয়ার আর পিপল ওয়ার্কিং, দে ট্যালেন্টেড। আমার দেশের ট্যালেন্টেড ছেলেপেলে নাই? আমার দেশের এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করার মতো ছেলেপেলে কি নাই? তারা কি কাজ করার মতো যোগ্যতা রাখে না? তাদেরকে ট্রেনিং দেওয়া কি আমরা কি তাদেরকে ইন্টার্ন হিসেবে নেই? আমরা কি তাদেরকে দেই যে তুমি আমার এখানে 6 মাস ইন্টার্ন করো, তারপরে তুমি আমার এখানে জয়েন করো? এই কাজটা কিন্তু আমরা করি না। এই যে ইন্টার্নশিপের ব্যাপারটা, শিক্ষিত ছেলেপেলে, যেটা স্যারে বললেন যে আমি যেটা ফাহিম ভাই একটু আগে বললেন যে আমার যে ছেলেটা গ্রাজুয়েটে পড়াশোনা করছে, তাকে কি আমি 6 মাসের জন্য তাকে কোনো কর্মসংস্থানের বন্দোবস্ত করছি কিনা? তাকে কি আমি 5,000 টাকা দিয়ে ইন্টার্নশিপ করাচ্ছি কিনা? সো দ্যাট দি পারসন উইল বি স্কিলড এনাফ, হি উইল এন্টার টু দ্য ওয়ার্ক, সে কাজের ভিতরে ঢুকে যাবে। এই জায়গাটা কিন্তু করছি না। প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা এখন আমাদের দেশে নাই। এমবিএ করানো হয়, সরি স্যার কিছু মনে করবেন না, যেহেতু বলার সুযোগ পেয়েছি, লাস্ট আই উইল টেক 30 সেকেন্ড। এমবিএ তে যারা পড়াশোনা করছে তারা কখনো ইন্টার্নশিপ করে না। এই ছেলেপেলেগুলি কখনো কোনো অর্গানাইজেশনে প্র্যাকটিক্যালি 2 বছরের কোর্সের ভিতরে আই বিলিভ 6 মান্থ শুড বি ইন্টার্নশিপ। মুদাসসির স্যার বলতে পারবে একটা ছেলে যখন 5 বছর ডক্টর পড়াশোনা করে 1 বছর পর্যন্ত প্রফেসরদের পিছনে ঘোরাফেরা করে টু লার্ন সামথিং, যে আমি কিভাবে নিটলিং করতে পারবো, আমি কিভাবে ডোজ দিব, স্যাররাই কিন্তু প্র্যাকটিক্যালি শেখান। বাট অ্যাপার্ট ফ্রম মেডিকেল, দিস ইজ দ্য ওনলি ইউনিক এডুকেশন সিস্টেম। এছাড়া কোনো এডুকেশন সিস্টেমে কিন্তু নাই যে শিক্ষার মাধ্যমে তাদেরকে 4 বছরের পড়াশোনা 1 বছর শুরু হবে না ইন্টার্নশিপ। এটা এখানে আমাদের ভিসি স্যার আছেন, তাদেরকে ইনক্লুড করা উচিত। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আমাদেরকে করতে হবে, যে 4 বছরের ভিতরে 1 বছর তুমি অর্গানাইজেশন গুলিতে যাও, তুমি যাও প্র্যাকটিক্যালি লার্ন করো, দেন ইউ লার্ন হাউ টু ওয়ার্ক, দেন ইউ লার্ন দ্য অ্যাডাপ্টিবিলিটি, দেন ইউ লার্ন দ্য লিডারশিপ স্কিল, দেন ইউ লার্ন হাউ টু ম্যানেজ অল দ্য থিংস সামওয়ান উইল লার্ন। এই যে প্র্যাকটিক্যাল, আমি থিওরি পড়াশোনা করে তারপরে 4 বছর গ্রাজুয়েশন করার পরে আমি বলছি আমি একটা শিক্ষিত বেকার, আমি বলছি আমি ফ্রেশ। এই যে ফ্রেশ এবং শিক্ষিত বেকার, এই জিনিসটার আমূল পরিবর্তন কিন্তু সরকারি পরিবর্তন ঘটাইতে পারে। বাধ্যতামূলক করা উচিত যে 4 বছরের ভিতরে 1 বছর তোমাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন অর্গানাইজেশনে, সেটা প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর হোক, প্রতিটা জায়গায় তোমাকে ইন্টার্ন। আমি মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে প্রশ্ন করার জন্য ইয়াসমিন আক্তার মিম, ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি ইয়াসমিন আক্তার মিম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। ডক্টর ওয়াজেদ রিসার্চ সেন্টার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আয়োজনে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সৌজন্যে করোনায় বাংলাদেশ তারুণ্যের প্রত্যাশা শীর্ষক সেমিনারে আমাকে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রশ্ন প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারের কাছে। স্যার, করোনার প্রাদুর্ভাবের জন্য শিক্ষা কার্যক্রম বর্তমানে গত বছরের মার্চ থেকে অনেকটা স্থবির হয়ে আছে। আমরা ইউনেস্কোর কাছ থেকে জানতে পেরেছি যে করোনার কারণে বাংলাদেশের 3,99,00,000 শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত এবং 2,40,00,000 শিক্ষার্থীর ঝরে পড়ার একটা আশঙ্কা রয়েছে। ইউজিসি জানিয়েছে বর্তমানে করোনাকালীন সময়ে 63টি বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান কার্যক্রম চালু রেখেছে, যার মধ্যে মাত্র 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। আমরা বর্তমানে এ ব্যাপারে অবগত যে আমাদের সেশন অর্থাৎ 2016-17 সেশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করতে পেরেছে, কিন্তু একই দেশের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমরা পিছিয়ে পড়েছি। এই ধরনের অসামঞ্জস্যতাকে স্যার আপনি কিভাবে দেখছেন এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? স্যার, আপনার মূল্যবান পরামর্শ আশা করছি। ধন্যবাদ স্যার। আপনি খুব চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করেছেন, যার সঙ্গে বাস্তবের খুব একটা ফারাক আছে বলে মনে হয় না। আসলে আত্মসমালোচনাটা করাটা জরুরি, কারণ তা না হলে উত্তরণের উপায় খুঁজে বের করা যাবে না। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা যেহেতু করোনা পূর্বকাল থেকেই
অ্যানালগ থেকে ডিজিটাল উত্তরণের একটা প্রক্রিয়া শুরু করেছিলাম। সেই কারণে আমরা অনেকাংশে আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম বজায় রাখতে সক্ষম হয়েছি, কিন্তু সম্প্রতি সরকারের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে পরীক্ষাগুলো নেওয়া যাচ্ছে না। কিন্তু তৎসত্ত্বেও আমরা যেই সেমিস্টার শেষ হচ্ছে তারপরে পরবর্তী সেমিস্টারের ক্লাসগুলো কন্টিনিউ করছি অনলাইনে। সবার ইন্টারনেট ফ্যাসিলিটি নেই আমরা জানি, তারপরেও যাদের আছে এবং যারা যতটুকু পারেন অ্যাক্সেস এনশিওর করতে পারছেন তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আসলে একটা মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন। অ্যানালগ মাইন্ডসেট থেকে ডিজিটাল মাইন্ডসেটে উত্তরণ ঘটানোটা জরুরি, কারণ আমাদের মনে রাখতে হবে আমরা কখনোই আর কিন্তু কোভিড পূর্বকালে ফিরে যেতে পারবো না। এবং চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। এক অর্থে এই করোনা সংকট কিন্তু হেভেন্স হ্যালো হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা 5 বছর বা 10 বছর পরে যে কাজটি করতাম একান্ত বাধ্য হয়ে পরিস্থিতির কারণে, যেটা আমরা বলি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, আমরা কিন্তু নানান রকমের কৌশল গ্রহণ করতে সক্ষম হয়েছি। অবশ্যই ক্রেডিট গোজ টু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কারণ তার দূরদর্শী এই নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ কিন্তু এই সংকটেও আমরা অমিত তেজে দীপ্ত পদক্ষেপে এগোতে সক্ষম হচ্ছি। এবং আমাদের টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টর তার বাইরে নয়। আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের মতো করে ইনোভেশন কাজে লাগিয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। পাবলিক ইউনিভার্সিটিগুলোর এক ধরনের ব্যুরোক্র্যাটিক প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে বিভিন্ন কাজকর্মে, সেই কারণে হয়তো স্লো, বাট উই আর অলসো স্টেডি এন্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য। আমরা এখন একটি প্রশ্ন নেব হচ্ছে ফাইম মাস্টারের জন্য। ধন্যবাদ মাস্টার স্যারকে। আসলে বিগত সময় আপনি যেই পরামর্শটা দিয়েছেন স্যার, আর সেটার উপর ভিত্তি করে আমার এই প্রশ্নটা হচ্ছে, আপনাদের যেই bdjobs.com এর পক্ষ থেকে যে বাংলাদেশের অনেক নতুন তরুণ এবং যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদেরকে নতুন চাকরির মাধ্যমে চাকরির বাজারে রিক্রুট করা হচ্ছে, তো নতুন যে এই করোনাকালীন পরবর্তী সময়ে করোনার মধ্যে আপনারা কি পরিমাণ নতুন রিক্রুটমেন্ট আশা করতেছেন যে চাকরির বাজারে ইনভলভ হতে পারবে নতুন ছাত্রছাত্রীরা? ধন্যবাদ স্যার। মানে তারা কিভাবে গ্রুম আপ হবে অথবা এই তাদের স্ট্র্যাটেজিটা কি হবে এটাই জানতে চাচ্ছেন। না, আমি তো আসলে আমার মনে হয় প্রথম আমার বক্তব্যে আমি কিছুটা এনেছিলাম, তারপরে আমি একটু আবার বলি। আসলে মানে যেটা করতে হবে, এই সময়টা খুব চ্যালেঞ্জিং, এটা আমরা সকলেই জানি, এটা তো আসলে আমরা অস্বীকার করার উপায় নাই যে, এবং এটার বেকারত্বের হার কিন্তু আসলে অন্যান্য কান্ট্রিতেও আসলে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, তো বাংলাদেশে আসলে না বাড়ার কোনো কারণ নাই। যদিও আমাদের অর্থনীতি কন্টিনিউ গ্রো করছে 5%, 4% আমরা তো গত বছর গ্রো করেছি, কিন্তু এটা কিন্তু আবার মানে সেই অর্থে এনাফ নাম্বার অফ জব আমাদের গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু তৈরি হয়নি। এটাও আসলে একটা ফ্যাক্টর, কারণ আমাদের গ্রোথটা মেইনলি যদি অর্থনীতিবিদরা বলে যে আমাদের মেইন কনস্ট্রাকশন সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের কিন্তু গ্রোথটা মোটামুটি হয়েছে। সার্ভিস সেক্টরের গ্রোথ কিন্তু বেশ কিছু জায়গায় আমরা অনেক শ্লথ হয়ে গেছি। হ্যাঁ, এই জায়গায় এবং আমাদের গ্র্যাজুয়েটরা আসলে মেইনলি সার্ভিস সেক্টরেই বেশি আসলে মানে অ্যাবজর্বড হয়। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের সবচেয়ে আগে দরকার, যেটা আমি আবার বলছি, যে আমাদের শিক্ষিত যারা আছেন তাদের আসলে তরুণদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে, তাদেরকে আসলে একটু নিজেদের কমফোর্ট জোনের বাইরে আসলে বার হতে হবে। আবারও বলি যে আমি আসলে আগে যেই চিন্তাটা ছিল, আজ থেকে আমি যখন আমি পড়াশোনা করছি তখন আমার যেই ভিশনটা ছিল আমি এই চাকরি করব, এই সেক্টরে চাকরি করব, এই টাইপের অর্গানাইজেশন চাকরি করব, আমি যদি ওটাকেই আসলে এখন মনের মধ্যে রাখি যে না আমি ওইটা ছাড়া অন্য কোথাও চেষ্টা করব না, তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে মানে আসলে সবাই একটা মানে ফাঁদে পড়ে যাব। তো মানসিকতাটা চেঞ্জ করতে হবে, কমফোর্ট জোনের বাইরে বের হওয়ার ব্যাপারটা আনতে হবে। আর আমি এখন আসলে মনে করি যে আমাদের সামনে যে দিনগুলো দেখা যাচ্ছে যে আমাদের এগ্রো সেক্টর একটা বড় সেক্টর, হ্যাঁ আমাদের, এবং এটা করোনা বা এরকম যে কোনো ধরনের ওয়ার্ল্ড ক্রাইসিসে আমরা দেখি যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি বলবো সবচেয়ে বড় সেক্টর মানে এমপ্লয়মেন্টের জন্য হয় আসলে এগ্রো সেক্টর। আমরাও কিন্তু এখন জানি যে বাংলাদেশে যে এই গ্রোথটা হয়েছে এটা একটা বড় কন্ট্রিবিউশন আমাদের এগ্রো সেক্টর, এবং আগামী দিনগুলিতে
এগ্রিকালচারাল ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এগ্রো বলতে আমি খুব ট্র্যাডিশনাল এগ্রিকালচার বলছি না, এগ্রোতে প্রচুর ধরনের আমাদের নতুন টেকনোলজি ব্যবহার করার শুরু হয়েছে এবং এখানে প্রচুর লোক দরকার হবে যাতে আমাদের এই আধুনিকায়ন করা যায় কৃষিতে। এটা শুধু প্ল্যান থেকে শুরু করে মানে আমার ডায়েরি সেক্টর বা অনেক ধরনের ফিশারিজ, প্রচুর ধরনের আমার কিন্তু লোক, মানে শিক্ষিত লোক দরকার হবে। হ্যাঁ, শিক্ষিত লোক দরকার হবে যারা নিউ টেকনোলজি নিয়ে আসবে, প্রোডাক্ট। কারণ আমরা জানি যে আমাদের দেশের এগ্রো প্রোডাক্টিভিটি সবচেয়ে কম, ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে কম। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের স্কিল লোক নাই এখানে এবং আমাদের টেকনোলজি অ্যাডপশনটা কম। এই জায়গাটাতে আমি মনে করি যে আগামী দিনগুলিতে আমাদের ইয়াং জেনারেশন, যেমন আমার কাছে খুব ভালো লাগে যখন আমি গত কোরবানি ঈদেও দেখেছিলাম প্রচুর হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা মানে গরু চাষের সাথে সম্পর্কিত হয়েছিল। হ্যাঁ, তারা নিজেরাই কাউ মানে গরু মানে ডেয়ারি ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছিল এবং নিজেরাও ফাইন্যান্সিয়ালি লাভবানও হয়েছিল। এরকম প্রচুর ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হচ্ছে। অতএব আমি আগে যা চিন্তা করতাম যে আমি MBA BBA পাশ করে একটা ব্যাংকে চাকরি করব বা মাল্টিনেশনাল চাকরি করব, এই চিন্তায় থেকে যদি আমি বাদ না হতে পারি তাহলে কিন্তু হবে না। এবং আমরা উদ্যোক্তা হওয়াটাকে অনেক বেশি এনকারেজ করতে হবে। উদ্যোক্তা হওয়া বলতে যে আমি খুব মানে ফ্যাশনেবল আইটি উদ্যোক্তা হব, আমি যেগুলিকে আসলে মানে হয়তো আমার টেকনোলজি উদ্যোক্তা হব, নট নেসেসারি। আমার যে কোনো ধরনের উদ্যোক্তাই কিন্তু আসলে উদ্যোক্তা। তো আমি কম পুঁজিতেও কিন্তু আসলে উদ্যোক্তা হতে পারি। তো সেই জায়গায় আমাকে আসলে মানে একটু ফ্লেক্সিবল হতে হবে, মানসিকতাটাকে খোলামেলা রাখতে হবে এবং তাহলেই আসলে আমরা এই বড় ক্রাইসিসটাকে সকলে মিলে আসলে ওটা করতে পারবো। এবং আমাদের আরেকটা ব্যাপার আমি শেষ করি, আমাদের সবাই যদি মনে করি যে আমরা শহরে থাকবো তাহলে কিন্তু মুশকিল। আমরা কিন্তু জানি যে আমাদের নেক্সট গ্রোথটা হবে আসলে গ্রাম থেকে, মানে শহরে, ঢাকা শহরের বাইরে থেকে। অতএব আমরা ওভারঅল এত মানুষ যে শহরে পার্টিকুলার ঢাকা সিটিতে আসলে ক্রাউড করছে, এটা আসলে কারোর জন্যই ভালো না। আমাদের পরিবেশের জন্য যেরকম ভালো না, আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারের জন্য ভালো না। আমরা জানি যে ঢাকার বাইরেও অনেক নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের আসলে ওপেন হতে হবে। এখন আমরা কি ভেবেছিলাম যে গাজীপুরের মতো জায়গায় আসলে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে যাবে, তো এরকম এক গাজীপুরের মতো আরো অনেক বড় বড় গ্রোথ সেন্টার কিন্তু বাংলাদেশে হচ্ছে। সেই জায়গাগুলিতে আমাকে আসলে চাকরির ব্যাপারে, আমাদের ইপিজেড এর কথা বলছি, ওই জায়গাগুলিতে আমাদের প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, সেই জায়গাটা আমাদের যেতে হবে আসলে। আসাদুজ্জামান আবির, আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন মেয়র মহোদয়কে করবেন। একটা ছোট্ট প্রশ্ন মেয়র মহোদয়কে করবেন, আপনার প্রশ্ন বলুন। মাননীয় মেয়র, গাজীপুর মহানগরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন আপনি। অ্যাজ এ মেনশন, 10,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে আপনার মহানগরীতে, পাশাপাশি করোনাকালীন এই কঠিন সময়ে মানুষের জন্য কাজ করছেন আপনি। আপনার এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন। গত বছরের 18ই মার্চ থেকে এখন অবধি শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করছেন। নাগরিক সুবিধাগুলো সম্পন্ন করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ভলান্টারি কার্যক্রম দেখে থাকি বিভিন্ন এলাকায়, যেটা আপনার এলাকায় হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে এই তরুণ শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবীমূলক কাজ করছেন, তাদেরকে কি কোনোভাবে সমন্বয়ের মধ্য দিয়ে কোভিড সিচুয়েশনটাকে আরেকটু নরমাল করার চেষ্টা করছেন, অথবা হচ্ছে যে এই কোভিড পরবর্তী সময়ে এই ভলান্টারি কার্যক্রম যে তরুণরা করছে তাদেরকে কি সমন্বয়ের মাধ্যমে আমাদের সমাজ আরো বেশি উপকৃত হতে পারে কিনা, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? পরিকল্পনা তো অবশ্যই আছে। জিনিসটা আমার এখানে ব্যক্তিগতভাবে একটা শিক্ষা ফাউন্ডেশন আছে, প্রায় 25,000 ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা আমাদের এই শিক্ষা ফাউন্ডেশন আছে। সম্পূর্ণটা এটা মানবিক এবং সামাজিক ভাবে কাজটা করা হয়ে থাকে। কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি, সেজন্য আমরা এই বছর অন্যভাবে শুরু করেছিলাম। প্রথম পর্যায়ে তারা মাস্ক এবং খাদ্য এবং মানুষকে কিভাবে সচেতন করা যায় সেই কাজটি উদ্যোগ নিয়েছে। এবং আমাদের এখানে যেহেতু আগেই বললাম অল্প জায়গায় অনেক লোকের বসবাস, এটা গণবসতির মতন অবস্থান হয়ে গেছে। সেই জন্য আমরা প্রত্যেকটি পাড়া মহল্লা ভিত্তিক প্রচার মাধ্যম এবং সহযোগিতা কিভাবে করা যায় এবং বিশেষ করে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেগুলো আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। এবং আমি আরেকটা জিনিস বলি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আজকে এই অবস্থায় পৌঁছেছে যখন আমরা ওই যে কর্মসংস্থান বলি, দেখা যায় একটা ছেলে BBA বা MBA করে শেষ করেছে, কিন্তু তার কর্মের মধ্যে এনে আমরা কাজটা দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ তার যে বাস্তব কাজের সাথে সাথে তার ব্যক্তিগত সেই জিনিসটা সম্পর্ক নেই। সেই জন্য আমরা ভবিষ্যতে এখানে প্ল্যান করেছি আমাদের শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা তার ইউনিভার্সিটি লেখাপড়ার শেষের সাথে সাথে তার 3 মাস আগের থেকে সে আপনাদের কাছে আমাদের কাছে অ্যাপ্লাই করবে, তার আমরা কাজের জন্য
চাকরি বা ব্যবসায়িক তার একটা যখন একটা সাপোর্টিং দেওয়া যায় সেই কাজটি আমরা উদ্যোগ নিয়েছি। একেবারে তার ইউনিভার্সিটি লাইফের মধ্যে সে 3 থেকে 6 মাস আগে আমাদের কাছে সে অ্যাপ্লাই করবে, অথবা আমরা তাকে খুঁজে নিব সে কি কাজটা করতে পারে, সেটা উদ্যোগ নিয়েছি। এবং করোনা যেটা আমাদের ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক, নগর ভিত্তিক এবং আমাদের যেগুলো আমাদের মহল্লা ভিত্তিক বলা হয়, সেই সব জায়গায় আমাদের টিমের ব্যবস্থা আছে। তারা যে কোনো পরিস্থিতি সেটা মোকাবেলা করতে পারে। একেবারে কবর দেওয়ার থেকে শুরু করে সব কাজটাই তারা শিখে নিয়েছে। সেই কাজটা এটাকে পদ্ধতিগতভাবে সায়েন্টিফিক যেটা আছে ডাক্তারি পরামর্শ অনুযায়ী সেই কাজটা এখানে আমরা শুরু করছি। এই যে আমাদের এখানে টিকা দিচ্ছে, আমাদের এখানে শত শত যারা তরুণ আছে আমাদের শিক্ষা ফাউন্ডেশন বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করে, তাদেরকে আমরা এই টিকা দেওয়ার জন্য 10টা জোনে ভাগ করে দিয়েছি। তারা একজন মানুষ আসলে তাকে নিয়ে বসানো, তাকে স্বাস্থ্যবিধি মেনে তাকে সিকিউরিটি দিয়ে তার টিকাটা দেওয়া এবং টিকাটা দেওয়ার পরে সে যেন বাসায় যেতে পারে সেই ধরনের ভলান্টিয়ার সার্ভিস আমরা এই তরুণদের এবং ছাত্রদের মাধ্যমে সেটা করে নিচ্ছি। এবং এই যে রমজানের জন্য আমাদের প্যাকেজ আছে, ঈদ, এটার জন্য আমরা একটা অ্যাডভান্স চিন্তা করে রেখেছি। এবং পরবর্তীতে আমাদের এই করোনা লং টাইমে হওয়ার সাথে সাথে আমাদের তরুণরা নিজেরা সেফটি থেকে এবং তাদের লেখাপড়া যে চালাতে পারে সেটা, এবং পরবর্তীতে কর্মসংস্থানে যেন আসতে পারে, অর্থনৈতিক যেন সাপোর্ট পায়। অর্থনৈতিক সাপোর্ট না পেলে নিজে এবং নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় এই তরুণরা নেশার মধ্যে জড়িত হতে পারে। সেই জন্য আমরা এই কাজগুলো শুরু করছি, এগুলো যৌথভাবে, একক না। একক করলে যখন মানুষ একা থাকে তখন একটা অলস জীবন ধারণ করে, তখন সে অন্যায় বা পাপ কাজেও জড়িত হয়ে যেতে পারে। এই জন্য আমরা টিম করে দিচ্ছি, প্রত্যেক মহল্লা ভিত্তিক টিম করে দিচ্ছি। টিমের সাথে জয়েন করে করে তারা কাজটা করবে, সেটা আমরা শুরু করেছি। হয়তো বা প্রথম পর্যায়ে দেখলে মনেরা সমালোচনা করলে হয়তো বা এলোপাথারি ভাবে মনে হবে, আস্তে 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 ডে বাই ডে এটা আমাদের উন্নতি হচ্ছে এবং একটা সফটওয়্যারের মধ্যে সবাই ঢুকে যাচ্ছি। সবাই একটা পরিবার যেন মনে করি, পরিবার মনে করলে ওই শহরের সব মানুষ নিরাপদ থাকবে। সব তরুণরা তার লেখাপড়া শেষ করে কর্মসংস্থার মধ্যে সব আসার তার সুযোগ হবে। সেই কাজগুলো আমরা শুরু করেছি। আমরা প্র্যাকটিক্যালে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে নীতি নির্ধারক আছেন, বিসির আছেন, আমাদের অন্য শিক্ষকরা আছেন, অন্য যারা আছেন, স্বাস্থ্য মধ্যে যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগুলো পরবর্তী ভিজিট করাতে চাই আমরা কি কি অবস্থায় আমাদের তরুণদেরকে কাজে লাগিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাকে আপনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মুদাসসির স্যারকে, আমাদের সম্মানীয় মেয়র মহোদয় জনাব জাহাঙ্গীর আলম, আমাদের সম্মানীয় ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড এম আব্দুল হামিদ স্যার, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফাহিম মাসরুর, আমাদের কামরুল ভাই, ডক্টর তানভীর ফিদ্দিন আবির, আমাদের দেওয়ান মোহাম্মদ নূর ইয়াজদানি এবং চার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী, তারা সবাই আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। ডক্টর ওয়াজেদ ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সৌজন্যে এবং আয়োজনে এই যে ওয়েবিনার, তা আমি মনে করি যে আমাদের ফরওয়ার্ড লুকিং হতে অনেকাংশে সহায়তা করার পর্যাপ্ত ফুড ফর থট আমাদের প্রদান করেছে। এবং এই করোনাকালীন যে দ্বিতীয় বা তৃতীয় ওয়েভ চলছে, এই সময়ে আমাদের এই প্রচেষ্টাটি অব্যাহত রাখতে হবে এবং আমরা আসলে কগনিশনের উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই, অর্থাৎ চিন্তা করে কাজ করাটাই হবে আমাদের পাথেয়। এবং এই লক্ষ্যে ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট তার ইনসেপশন থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখব, সেই বিশ্বাস আমাদের আছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সভাপতির ভাষণ শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয়। আমি এখন আমাদের ভোট অফ থ্যাঙ্কস যিনি সকলের উদ্দেশ্যে প্রদান করবেন, মোহাম্মদ আব্দুল হামিদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, চেয়ারম্যান ডিজিটাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, ঢাকা। মোহাম্মদ আব্দুল হামিদ স্যার। আজকের এই অনুষ্ঠানের সভাপতি
প্রফেসর ডক্টর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অংশগ্রহণকারী যারা আছেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমি প্রথমে দিচ্ছি ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটকে এরকম একটা সুন্দর ওয়েবিনার আয়োজন করার জন্য, এবং একই সাথে আমি ধন্যবাদ দিচ্ছি গাজীপুর সিটি মেয়রকে এই ধরনের একটা অনুষ্ঠানের স্পন্সরশিপ করার জন্য, এবং একই সাথে এটিএন বাংলা আছে আমাদের মিডিয়া পার্টনার, তারাও আমাদের এই অনুষ্ঠানটা সহযোগিতা করেছে। আজকে যে আমি আমাদের শ্রদ্ধেয় মুদাসসির স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব, উনি কতগুলো বিশেষ পয়েন্ট নিয়ে আসছে যে জিনিসটা আমাদের তরুণদের জন্য খুব দরকার। উনি যেটা বলেছেন সেটা হলো যে আমাদেরও তরুণদের থেকে শেখার আছে, কেননা তরুণরা আজকে যে ফিলিংসটা ফিল করছে ওইটা কিন্তু আমার বয়সের, স্যার তো অনেক দূরের কথা, বয়স বোঝাটা খুব ডিফিকাল্ট, কারণ তারা আইটির যুগে বসবাস জন্ম, আইটির যুগে কমিউনিকেশনের যুগে, এবং কমিউনিকেশন এত বেশি তার মানে ছড়িয়ে গেছে যে তারা অনেক কিছু এই ব্যাপারে ভিতরে তারা জ্ঞান অর্জন করে, যে জিনিসটা আমরা হয়তো ফিল করার চেষ্টা করি না, বাট পৃথিবীতে চলবে ওদেরকে নিয়েই। তো সুতরাং আমি আশা করি যে ওনার যে কথাটাকে আমরা যেন অবশ্যই মূল্যায়ন করি, যে আমরা তরুণদের যে কি রিকোয়ারমেন্টটা, তাদের চিন্তা ভাবনাটা কিন্তু অবশ্যই আমাদের বেশি করে জানা উচিত, বিশেষ করে পলিসি ফর্মুলেশনে। উনি একই সাথে বলেছেন যে আমাদের দেশ একটা বড় জিনিস, করোনার সময় কিন্তু আমরা সুইসাইড রেট বা ডিপ্রেশন রেট কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কম, আমরা এখনো হাসি। সো দ্যাটস দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ অফ আস। তো এটা যেন আমরা তরুণরা মনে রাখি, এবং ইনশাল্লাহ আমরা সেটা পারবো। উনি ফর্মাল ইনফর্মাল এডুকেশনের কথা বলছে, স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের যেভাবে ডিফাইন করেছে, এইটা এখন দরকার আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো বা আমরা এগ্রিকালচারিস্ট হবো, এই 3-4টা, বা আমরা বিসিএস ক্যাডারের একজন সদস্য হবো, এই 3-4টা ডেফিনিশন থেকে দুনিয়ার কাজ মানে আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের পাঠাও বলেন, উবার বলেন, কত ধরনের পাঠাওতে আমরা কত ধরনের নতুন নতুন চিন্তা নিয়ে আসছি। তো আমাদের দেশে যে পরিমাণ বাজেট বেড়েছে এবং এই বাজেটে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, এই কর্মকাণ্ডগুলোতে কিন্তু আমাদের নিজেদের ভিতরেই কিন্তু একটা বিশাল মার্কেট অলরেডি হয়ে গেছে, যেটা আজকের আলোচকরা কিন্তু আইডেন্টিফাই করেছে। এই মার্কেটটা অবশ্যই আমাদের ক্যাপচার করতে হবে। আমি কামরুল সাহেবকে আমি খুবই ধন্যবাদ দিব, কেননা উনি যে একটা পয়েন্ট নিয়ে আসছে, বোধ কামরুল সাহেব এবং আমাদের ফাহিম মাসরুর সাহেব, ওনার যে জিনিসটা বলছে যে গ্রাজুয়েট বাড়ছে, আমাদের গ্রাজুয়েট থেকে বেকারের সংখ্যা নন গ্রাজুয়েটের চেয়ে বেশি। এবং একই সাথে আরেকটা পয়েন্ট আইডেন্টিফাই হয়েছে, আমাদের $1 বিলিয়ন আমাদের প্রতি বছর আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই পার্শ্ববর্তী দেশ, আমরা কিন্তু শ্রীলঙ্কার কাছ থেকেই কিন্তু আমরা গার্মেন্টস এর মেকানিজম শিখেছি, বা পার্শ্ববর্তী দেশ আইটিতে কিন্তু অনেক উপরে, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমিও ওখানে ছিলাম দীর্ঘ 3 বছর, কিন্তু শেখার একটা সময় আছে, একটা সার্টেন লেভেল আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু ওই লেভেলে যেতে পারে। তো সুতরাং আমি এই ব্যাপারে মাননীয় মেয়র মহোদয়কে বলবো যে ওনার এলাকায় যত গার্মেন্টস আছে, যত ইন্ডাস্ট্রিজ আছে, এখানে বাইরের মানে ম্যানেজমেন্টের পার্শ্ববর্তী দেশ থেকে কারা কারা আসছে এবং তাদের কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি ডিফারেন্সটা কোথায়, এবং সেই গ্যাপটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। এবং এই ধরনের যদি উনি একটা প্রকল্প নেন, আমি জানি হি দ্য আইকন অফ দ্য নিউ জেনারেশনস, উনি সব নিউ জেনারেশন দে আর অলসো সেইং দ্যাট ইয়েস, আমাদের মেয়র মহোদয় হি ইজ দ্য মডেল অফ দ্য ইয়াং জেনারেশন, ইয়াং লিডারশিপ। আমি আশা করব মেয়র মহোদয়কে যে ওনার এলাকা একটা বিশাল শিল্প এলাকা, এখানে দেখতে হবে যে আমাদের বাইরের থেকে কারা কারা এই ম্যানেজমেন্টে আছে, এবং সেটা একটা স্টাডি করে আমাদের যে ইয়াং জেনারেশনকে কিভাবে আমাদেরকে এনগেজ করতে পারি, কিভাবে তাদেরকে ট্রেন করতে পারি, প্রিপেয়ার করতে পারি। এবং একইভাবে যদি উনি একটা সাজেশন দেন, ডেফিনেটলি গভর্নমেন্ট সেটা শুনবে, দ্যাট ক্যান বি মডেল। কারণ আমাদের এই $1 বিলিয়ন চলে যাওয়া, হ্যাঁ, এত আস্তে আস্তে যদি আমাদের কিছু তরুণদের কিন্তু আমরা ওখানে ঢোকাতে পারি, আমাদের যাদের এন্টারপ্রেনারদের এখানে ঢোকাতে পারি, আমাদের এখানে যারা ম্যানেজারাল ওয়ার্ক, আমাদের যারা যে বিবিএ এমবিএ করছে, যে পয়েন্টটা এখানে আসছে সেটা হলো যে তারা ইন্টার্নি করে না, লাইক ডক্টরস, তাদেরকেও এরকম ভাবে ট্রেনিং করে, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ট্রেনিং করে তাদেরকে আমাদের কিন্তু এখানে যাতে এমপ্লয় করা যায়, সেই ব্যবস্থাটা আমার মনে হয় মাননীয় মেহদর সেই
মেয়র মহোদয় যদি সেই সুযোগটা নেন বা উদ্যোগটা নেন, সেটা মনে অনেকের জন্য কাজ করবে। এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় সৈয়দ মুদাসসির আলীকে যে আমাদের ওই ধরনের জন্য একটা কারিকুলাম শুরু হয়। আরো কিছু পয়েন্ট আসছে আমার বক্তগণ, আজকে সময় খুব কম, কারণ আমরা ইফতারের সময় চলে আসছে। খুব সুন্দর সুন্দর পয়েন্ট আসছে, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এই সুন্দর প্রশ্ন এবং একই সাথে সুন্দর উত্তরগুলো দেওয়ার জন্য। এবং একই সাথে মেয়র মহোদয় থেকে আরেকটি জিনিস আমরা জেনেছি, সেটা হলো যে উনি স্যালারি ম্যানেজমেন্ট অফ দ্য ফ্যাক্টরিজ, গার্মেন্ট ফ্যাক্টরিজ, প্রত্যেকবার যেখানে গন্ডগোল হয়, এবার হয় নাই। উনি যে ত্রিপক্ষীয় বা তিনটা পক্ষে যে উনি যে ওনাদের সমস্যাটা আইডেন্টিফাই করে যে উনাকে ম্যানেজ করার চেষ্টা করছে, দিস ইজ রিয়েলি ওয়ার্থ। এটা আমার মনে হয় আমাদের অন্যান্য শিল্প এলাকাতে এটা শিক্ষার বিষয় আছে, যে এই শ্রমিক অসন্তোষ গুলো দূর করার জন্য কোথায় কোথায় গ্যাপ, এবং ওই গ্যাপ গুলা যে কমানোর জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মেয়র মহোদয়কে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেটা অন্য জায়গায় সবাই নিতে পারে। আর যে পয়েন্ট আমাদের কামরুল হাসান সাহেব আইডেন্টিফাই করেছে, যে সেটা হলো যে আমাদের ফিউচার ইজ আনসার্টেন। এটা সত্যি কথা। করোনাকে কিন্তু আমরা বলতে পারবো না এইটাই শেষ, এখন শুরু হবে, কারণ এখন আমরা আবিষ্কার করতে পারি নাই করোনাটা ন্যাচারাল না ম্যানমেড। এন্ড ইফ ইট ইজ ম্যানমেড, এটা কিন্তু এত সহজেই অল্প সময় আসে নাই, এটা অনেক দিন কাজ করে যারা যারা পিছনে আছে তারা নিয়ে আসছে, এবং এটা দীর্ঘ সময়ের সামনে নিয়ে যাবে এবং উইল বি ডেফিনেটলি এফেক্টেড। বাট এখান থেকেও কিন্তু আমরা যদি ঠিক মতো এটাকে অ্যাড্রেস করতে পারি, আমরা উপকৃত হতে পারি। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের উপর যে পরিমাণে বোমিং হয়েছে, অ্যাটম বোমা হয়েছে, সবকিছু হয়েছে, ডিস্ট্রাকশন হয়েছে, বাট তাদের গ্রোথ রেট, তাদের ইকোনমি গ্রোথ রেট কিন্তু ইট ওয়াজ মোর দেন দ্য কান্ট্রিজ দোজ হু হ্যাভ ওন দ্য ব্যাটল। আমেরিকা বলেন বা আপনার বলেন রাশিয়া বলেন, যারা জিতেছিল তাদের তুলনায় এদের কিন্তু ইকোনমিক গ্রোথ রেট ওয়াজ বেটার। আমাদের একটা সুযোগ এসেছে। আমি একই সাথে আরেকটা কথা বলবো, যে অনেকে বলছিল যে আমাদের এমপ্লয়মেন্ট হয় না। আমাদের কিন্তু বেজা ইকোনমিক জোন অথরিটি কিন্তু একটা বিশাল তারা উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায়। এখানে কারা কাজ করবে? প্রথমে কি আমাদের যারা তরুণ, যারা এখানে শিক্ষা নিচ্ছে, তাদের তো প্রায়োরিটি আগে হওয়া উচিত, এবং সেটার জন্য কি পরিমাণ ট্রেনিং দরকার, কি ধরনের প্রিপারেশন দরকার। আমি আশা করব আমাদের আজকের শ্রদ্ধেয় যে প্রধান অতিথি সৈয়দ মুদাসসির স্যারকে, এটা যেন অবশ্যই উনি মাননীয় প্রধানমন্ত্রীকে শেয়ার করে, যে ঠিক আছে আমাদের এত বিদেশি কোম্পানি এখানে ইনভেস্ট করতে আসছে, এবং বাংলাদেশ উইল বি ইন্ডাস্ট্রি হাব, এবং ওই সকল জায়গায় কিভাবে আমাদের তরুণ প্রজন্মকে ওখানে কাজে লাগানো যায়, সেটার পরিকল্পনা কিন্তু অনেক আগে থেকেই আমাদের নেওয়ার দরকার আছে। আমি আর বেশি সময় নেব না। অন্যান্য যারা স্পিকার ছিলেন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো আমরা ভবিষ্যতে নিয়ে আগাতে পারবো। বা ডিপ্রেশন হবে না। আমাদের পিতা মাতাকে বা আমাদের যে বয়োজ্যেষ্ঠ তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের হেল্প করতে হবে। সুন্দর একটা পয়েন্ট এসছে, যে জিনিসটা হলো যেটা মাননীয় মেয়র মহোদয় বলেছেন, সেটা হলো যে আমি হয়তো সুস্থ থাকতে পারি, আই এম ইয়াং, বাট মাই প্যারেন্টস দে নট দ্যাট ইয়াং। সুতরাং করোনা তাদের জন্য বড় থ্রেট, এবং আমি এমন ভাবে চলবো যেন তাদের যত্নটা নেওয়া হয়। উনি মানবিক কতগুলো পয়েন্ট নিয়ে আসছে, সেটা অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনের জন্য অবশ্যই মানে এটা অনুকরণীয়। আমি সবশেষে আবার আজকে যারা এখানে এসছেন, ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউশন মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আজকে সঞ্চালক তানভীর আবির, ওনার সাথে আমি অনেকদিন যাবত এই ধরনের ওয়েবিনার করি, এবং উনি সুন্দর সুন্দর এরকম টপিক নিয়ে আসে। আমি আশা করি ওনার এই সঞ্চালনটার জন্য আমরা সবাই পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা এখানে আমাদের নিউ যারা পার্টিসিপেন্ট আসছেন, কোয়েশ্চেন করেছেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন এবং চিন্তা ভাবনাগুলো অনেক ম্যাচিউর। আশা করি আপনারা সবসময় লেগেই থাকবেন। এখানে এরকম যখন আইকনিক লিডার রয়ে গেছে, মুদাসসির সাহেব রয়ে গেছে, আমাদের মেয়র রয়ে গেছে, আমাদের কলিমুল্লাহ স্যার রয়ে গেছে, কিপ অন আস্কিং কোয়েশ্চেন এন্ড গেট ইউর কোয়েশ্চেন অ্যান্সার্ড। তারা অবশ্যই আপনাদেরকে উত্তর দিবে, এবং সেটা তো উত্তর দেওয়ার জন্য না, কাজে রূপান্তর করার জন্য।
আমি সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আব্দুল হামিদ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ডিজিটাল হেলথ কেয়ার ফাউন্ডেশন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। অনুষ্ঠান শেষের আগে আমি আবারও বলছি, আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে ডক্টর ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সৌজন্যে, এটিএন বাংলার মিডিয়া পার্টনার এবং আমার যারা অতিথি এখানে এসেছেন সবাইকে, এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশ থেকে যাদেরকে আমরা নির্বাচন করে নিয়ে এসেছি, এবং অতিথিবৃন্দকে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আপনারা পরবর্তীতে আমাদের আরো 2-1টা অভিনয়, আমরা ঈদের আগে একটা অভিনয় করার চিন্তা ভাবনা করবো কামরুল হাসান স্যারের কথা থেকে সূত্র ধরে, এবং ফাহিম মাসরুরের এই দুইজন কি পার্সন সত্যিকার অর্থে আপনারা দীর্ঘদিন ধরে বাজার নিয়ে কাজ করছেন। আমরা এই বাজারের শক্তি, বাজারের যে কি বলে ডিমান্ড এবং সাপ্লাই, এবং এই যে কোপিং স্ট্র্যাটেজি কি হবে, এই ছাত্রছাত্রীদের কিভাবে আমরা গড়ে তুলতে পারি, এটা যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করতে পারি আমরা যেহেতু আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, পাশাপাশি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি পার্টিসিপেশনে আপনাদের মতো কি পার্সনদেরকে নিয়ে এসে আমরা আরেকটা চিন্তা ভাবনা আমাদের কাছে আছে। আরেকটি বড় কথা, স্যারও আব্দুল হামিদ স্যার বারবার এই জিনিসটা বলেছেন, $1 বিলিয়ন আমরা আর যেতে দেব না। এখানে অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক থাকবে। বিশ্বায়নের যুগে আপনাকে অনেক কিছুই মেনে নিতে হবে, তবে আমাদের স্কিল, আমাদের কম্পিটেন্সি, আমাদের ছেলেমেয়েরাই বাজার নেতৃত্ব দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মুদাররিস আলী স্যার এবং মাননীয় মেয়র মহোদয় যে সময়টুকু দিয়েছেন, কখনোই না বলেন না, এবং এই যাবৎকালে যতবার দেখেছি প্রত্যেকটা বারই উনি তারা হ্যাঁ বাচক সূচক দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছিলেন ধন্যবাদ সকলকে।